সম্মানিত দর্শক, নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি আয়োজন চলমানে আমি মাসুদ ইমরান মান্নু আপনাদের জানাই স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব তা হচ্ছে জুজুর ভয় নাকি আইনের শাসন। সংসদে বাইরে সর্বত্রই এই কি জুজুর ভয় চলছে নাকি আইনের শাসন চলছে, নাকি আইনের দিকে আমরা আগাচ্ছি না পিছিয়ে যাচ্ছি, এই বিষয়গুলো আমরা তুলব নানা প্রসঙ্গে। আমাদের সাথে এ বিষয়ে আলাপের জন্য যুক্ত আছেন মাহবুব আজিজ, সাংবাদিক এবং কলামিস্ট। আরও আছেন ডক্টর আতিক মুজাহিদ, মাননীয় সংসদ সদস্য, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকে স্বাগত, শুভেচ্ছা। সম্মানিত দর্শক, আপনারা আমাদের সাথে লাইভে সরাসরি যুক্ত থাকুন। ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন নেক্সাস টেলিভিশন লাইভ ইউটিউব চ্যানেল, এবং ফেসবুক পাতায় যেখানে লেখা আছে নেক্সাস টিভি ডিজিটাল বিডি, এই পাতাতে গেলেই আপনারা আমাদেরকে লাইভে পাবেন। আজকে নেক্সট 1 ঘন্টা আমরা এখন আলাপে ফেরত যাব, কারণ আমরা এখন দেখছি অনেকগুলো জুজুর ভয় চারদিকে ঘটে চলেছে। আসলে জুলাই সনদ হবে কি হবে না, ডিপ স্টেট এখানে কি ভূমিকা পালন করবে, আসলে ডিপ স্টেট কোথায় থাকে, আগেও ছিল কিনা এখনও আছে, এই বিষয় নিয়ে বিস্তর আলাপ হচ্ছে। এবং একই সাথে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নতুন নতুন মতামত আসছে, সেইগুলোকেও কিভাবে আমাদের জুজুর ভয় হয়ে উঠবে নাকি আইনের শাসনের ভিতর থেকে সেগুলো সমাধান হবে, আমরা এই বিষয়গুলোকে জানব। প্রথমেই আমরা যাব মাহবুব আজিজের কাছে, কারণ ওনার সাম্প্রতিক একটি লেখায় উনি একই রকম শিরোনাম ব্যবহার করেছেন, মানে জুজুর ভয় নাকি আইনের শাসন, কোনটা? জি, ধন্যবাদ, শুভেচ্ছা নবনির্বাচিত এমপি। তো যেটা আসলে আপনি বললেন আপনার সূচনা বক্তব্যে, যে জুজুর ভয়ে বিভিন্ন প্রসঙ্গে আসছে আমাদের সামনে। দেখুন, জুলাই সনদ নিয়ে আসবার আগে আমি একটু ডিপ স্টেট নিয়ে কথা বলি। যে ডিপ স্টেটের বিষয়ে কথা বলেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি প্রাক্তন উপদেষ্টা। নাহিদ ইসলাম তার আগে বলেছেন, হ্যাঁ, নাহিদ ইসলাম তারপর বলেছেন, বা খুব কাছাকাছি সময়ে উনি বলেছেন যে ওসমান হাদির হত্যার সঙ্গে ডিপ স্টেট জড়িত থাকতে পারে বা আছে, এরকম বলেছেন। আর সজীব ভুইয়া বলেছেন যে আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল সরকারে আসবার পর যে আপনারা 29 সাল পর্যন্ত থেকে যান, এবং কিছু গিভ অ্যান্ড টেকের বিষয়ে প্রস্তাবটা ছিল, এরকম সরাসরি উনি এটা বলেছেন। তো এক্ষেত্রে কিছু প্রশ্ন চলে আসে সামনে। তো হঠাৎ করে এই ধরনের একটা প্রস্তাব কে কাকে দেবে? আপনি কি হঠাৎ করেই এই ধরনের একটা প্রস্তাব দেবেন যদি আপনার সাথে সেই ধরনের অন্তরঙ্গতা না থাকে? তার মানে এই চীন পরিচয়টা কবে থেকে? গণ আন্দোলনের আগে থেকেই, মানে গণ অভ্যুত্থানের যে ছাত্র আন্দোলনটা চলল তার আগে থেকেই কি ছাত্ররা চিনতেন ডিপ স্টেটকে, নাকি মাঝখানে, নাকি আরও পরে? আমরা ঠিক পরিষ্কার নই। এবং এটা নিশ্চয়ই সজীব ভুইয়াকে বললে উনি মুখ মুছে না করতে পারেন যে না, আমাদেরকে তো তখনই বললো। তাহলে ওনাদেরকে তখন বলল কেন? আবার সাখাওয়াত সাহেবের সেই কথাটি যদি আমরা একটু মনে করে দেখি, উনি যখন প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তিনি বললেন যে এই 7.62 স্নাইপার রাইফেল বাংলাদেশের পুলিশ ব্যবহার করে না। তারপরে কি হলো? তার ওই চাকরি চলে গেল, অর্থাৎ তাকে বদলি করে অন্য মন্ত্রণালয়, অনুল্লেখ্য মন্ত্রণালয় দেওয়া হলো। কেন? সেটার কোনো ব্যাখ্যা অন্তর্বর্তী সরকার দেয়নি। তার মানে এই যে বিষয়গুলো, এগুলো কি জুজুর ভয়? কার ভয়? কেন দেয়নি অন্তর্বর্তীকালীন সরকার? কেন আমাদেরকে বলা হচ্ছে যে আমরা গণতন্ত্রের স্বার্থে আমরা এই প্রস্তাব মানিনি? এটা সজীব ভুইয়া বলছেন। গণতন্ত্রের স্বার্থে তারা আর কি মেনেছেন বা কি মানেননি? এই প্রশ্নগুলো যদি আমরা করি, আপনি যখন এই যে স্বাস্থ্যের যে খাতের ব্যাপারটা সামনে আসছে, ভেন্টিলেশনে 21 জন শিশু মারা গেল এক রাতে রাজশাহী মেডিকেল কলেজে, খুব কয়েকদিনের মধ্যে। আপনার হামে মারা গেল 41 জন 7টি জেলায়। এই বর্তমান সরকারের স্বাস্থ্য উপদেষ্টা সংসদে জানালেন যে সিরিঞ্জ কেনার টাকা নাই, গজ ব্যান্ডেজ কেনার টাকা নাই। কই সজীব ভুইয়ারা তো তখন বলছেন না যে স্বাস্থ্য খাতে যে লুটপাটটি হয়েছে 18 মাসে, একটি কথাও তো তারা বলেননি। বরং স্বাস্থ্য উপদেষ্টা বলেছেন যেই পরিস্থিতি রেখে গিয়েছিল আওয়ামী লীগ, সব লুণ্ঠন করে একেবারে খাপ্পা করে দিয়ে গেছিল, 18 মাসে তার ভগ্নাংশ শেষ করে দিয়ে গেছে এই অন্তর্বর্তী সরকার। আপনার এই অন্তর্বর্তী সরকার যে স্বাস্থ্য উপদেষ্টা তৈরি করলেন, তিনি তো প্রাক্তন এমডি গ্রামীণ ব্যাংকের।
তার কি অভিজ্ঞতা ছিল স্বাস্থ্যের? তিনি এলেন, দায়িত্ব পালন করলেন, তাকে কোথাও দেখা গেল না, একমাত্র তাকে সিঙ্গাপুরে চিকিৎসা, তার নিজের চিকিৎসাতে যাওয়ার আগে আমরা জানতে পারলাম না যে একজন স্বাস্থ্য উপদেষ্টা আছে, কিন্তু আমরা জানতে পারছি এখন যে তখন এই টিকা দেওয়া হয়নি, হামের টিকা দেওয়া হয়নি ঠিকমতো সব, এবং গজ সিরিঞ্জ কেনার টাকাটাও তারা শেষ করে দিয়ে গেছেন। তো এইগুলোর শ্বেতপত্র হবে না, নাকি শুধু আওয়ামী লীগের লুণ্ঠন এবং অপশাসনের কথাই বলা হবে? অর্থাৎ এই যে যেই জুজু, নানান রকম জুজু আমাদেরকে দেখানো হচ্ছে। সবচেয়ে বড় যেই প্রসঙ্গটি হচ্ছে আইনের শাসন অনুপস্থিত। আওয়ামী লীগের সময় ছিল, অন্তর্বর্তীকালীন সময়ে সরকারের সময় তো ছিলই, এখনো আইনের শাসন আমরা বলতে চান যে আসলে জুজুর ঘাড়ি দিয়ে দেওয়া হচ্ছে যখন আইন ফেল করে যাচ্ছে, আইনকে ফেল করানো হচ্ছে। কারণ এই 18 মাসে মব সন্ত্রাস হয়েছিল আইন, তখন ছিল আমরা ও মামুরা, তখন যে অন্তর্বর্তী সরকার দায়িত্বে ছিল তারা একটি সাম্প্রদায়িক শক্তিকে প্রধান শক্তি হিসেবে, রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তোলবার জন্য তারা স্টিয়ারিংয়ে বসেছিল। তারা এমন বন্দোবস্ত করেছে যাতে সমতায় না পেলে অন্তত প্রধান বিরোধী দলে তারা আসতে পারে, সেই ব্যবস্থা কিন্তু আমরা দেখলাম। যেই দলটি 3 থেকে 7% ভোট পেয়েছিল সর্বশেষ গ্রাহ্য নির্বাচনে, যারা 3টি আসন থেকে 18টি আসন পেয়েছিল, সেই দল এখন 70 থেকে 77টি আসনের মতো জিতে এখন প্রধান বিরোধী দল। আপনি কি মনে করেন যে ডিপ স্টেট বলে কিছু আসলে এরকম কোন জুজু আসলে এক্সিস্ট করে, নাকি এটা জুজু থাকে? ছোটদের গল্পে, বড়দের গল্পে কত পাহাড় আর ভূতের গল্প আমরা শুনি। সব আলো জ্বললে সব পাহাড় এবং ভূত শেষ হয়ে যায়। আপনি ডিপ স্টেট তো থাকতেই পারে, নানান রকম ষড়যন্ত্রের কথা আমরা তো শুনি। শেখ হাসিনাও বলেছিলেন সেন্ট মার্টিন দিলে, এখনো শুনি। যখন আপনার অন্তর্বর্তী সরকার এত ব্যগ্রভাবে এই চুক্তিগুলো করলেন কেন যাওয়ার 3 দিন আগে, যে যুক্তরাষ্ট্রের সাথে, সেগুলো তো অনেক প্রশ্নই তুলে, আপনার স্নাইপার রাইফেল, অনেক প্রশ্ন তুলে। হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় মাজার ভাঙা, ভাস্কর্য ভাঙা, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্ক করা, এগুলোর পিছনে কি কোনো উদ্দেশ্য নেই? হঠাৎ করে এত পাকিস্তান প্রীতি কেন? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এত কথা, কিন্তু পাকিস্তানের প্রীতির সম্পর্কে এত আহ্লাদের সাথে কথা তারা বলেছেন কেন? এই সব কিছুর মধ্যে নানা ষড়যন্ত্র থাকতে পারে, কিন্তু মানুষের যে জন আকাঙ্ক্ষা, তার চাইতে বড় শক্তি তো আর নাই। সেটাই আমরা এবার নির্বাচনে দেখেছি। মানুষ 2 হাত ভরে বিএনপিকে ভোট দিয়েছে। কেন ভোট দিয়েছে? কারণ আর কোনো বিকল্পই ছিল না, বিকল্প রাখা হয়নি। মুক্তিযুদ্ধের প্রশ্নে বিএনপি ঠিক নির্বাচনের 15 দিন আগে সরাসরি অবস্থান গ্রহণ করেছে যে আমরা ইতিহাস ঐতিহ্যের পক্ষে থাকব, এবং সেই ক্ষেত্রে জামাত এবং বিএনপি দীর্ঘদিনের সখ্য ছেড়ে মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছিল। জামাত নারী অধিকার প্রশ্নে, আপনি দেখুন জুলাই সনদ নিয়ে এত কথা হচ্ছে সংসদে, নারী সংস্কার নিয়ে একটি কথা হয় না কেন? আপনি নারী সংস্কার কোথায় গেল? সংস্কার নিয়ে শুধুমাত্র এই আপনার উচ্চ কক্ষ নিম্ন কক্ষে সংস্কার করলেই হবে? আপনার মানবাধিকার নিয়ে কথা হয় না, মামলা নিয়ে কথা হয় না, নারী সংস্কার নিয়ে কথা হয় না, স্বাস্থ্য নিয়ে কথা হয় না। এটা আমরা যাব, সেটা কি আমরা এই আলাপগুলোতে যাব একটু স্টেপ বাই স্টেপ। মানে প্রথম হচ্ছে যেমন আমরা ডিপ স্টেপে ছিলাম, এবং সেইখানে আপনি অনেকগুলো প্রশ্ন তুলেছেন। একটা হচ্ছে যে হামের জন্য বাচ্চা মারা যাচ্ছে, তারপর ভেন্টিলেশনে বাচ্চা মারা যাচ্ছে, যেগুলো আমরা আসলে সংসদেও আলাপ হতে দেখলাম না, এবং এটা নিয়ে কেউ সড়ক দুর্ঘটনায় 300 মানুষ মারা গেছে, সড়ক দুর্ঘটনা। হ্যাঁ, কিন্তু মন্ত্রী বলছেন 110, সেটা নিয়েও আমরা কোনো জনগুরুত্ব প্রশ্ন উঠে দেখলাম না। ডক্টর আতিক মুজাহিদের কাছে যাব, মানে মাহবুব আজিজ অনেকগুলো প্রশ্ন উত্থাপন করেছে, নিশ্চিতভাবেই আপনি ব্যাপারগুলো শুনেছেন। তার সাথে একটা জিনিস যুক্ত করে দেয়, আসলে কি ডিপ স্টেট বলে কিছু এক্সিস্ট করে? যদিও 18-19 বছর পরে আমরা আবারও 1/11 কুশীলব বলে কিছু শব্দ ব্যবহার করা হচ্ছে। এই কুশীলবও কি আসলে ডিপ স্টেটকে মিনিং করে? আর জুলাই আন্দোলন কি ডিপ স্টেটের কারণেই হয়েছে? আর ডিপ স্টেটই কি সবকিছু নিয়ন্ত্রণ করে? এটা আমি যুক্ত করে দিলাম আজিজ ভাইয়ের প্রশ্নের সাথে, অনেকগুলো প্রশ্ন হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি খুবই ছোট মানুষ, ভাইয়েরা অনেক প্রাজ্ঞ মানুষ, ওনারা তো যদি বললাম যে ডিপ স্টেটের সাথে জড়িত জন্য কিছু নাকি পত্রিকার লোকও ছিল, তাহলে ওনারা হয়তো ভালো জানতে পারে সম্পাদকরা, যেহেতু উনি ঠেলে দিল আমার কাছে, অনেক বিষয় উনি আলোচনা করেছেন। এটা খুবই ভালো বলেছেন। এটা অবশ্যই বাবু আজিজ ভাই বলবেন যে 1/11 কুশীলবে কি শুধু যাদের ধরাচ্ছে তারাই, নাকি আসলে ডিপ স্টেট আরো আছে? নাম দেখলাম যে কিছু সম্পাদকও জড়িত ছিল। ডিপ স্টেট ইন জেনারেল মিনিং তো অনেকগুলো মিনিং থাকে। জেনারেল মিনিং হলো যে স্টেটের ভিতরে এমন একটা শক্তি যাদের স্বার্থকে ঠিক রাখার জন্য তারা ম্যানিপুলেট করে আর কি।
এটাতে দেশীয় বিদেশি বিভিন্ন ধরনের অ্যাক্টরস পালন করতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা খুল্লমভাবে অনেকে বলে যে এটা বাংলাদেশের সরকারি একটা এজেন্সি এটার সাথে জড়িত থাকে তাদের ইন্টারেস্টের ব্যাপারে। এবং আমরা পাকিস্তানে দেখেছি যে পাকিস্তানের যতগুলো ব্যবসা তার 35% আর্মি নিয়ন্ত্রণ করে। এবং অনেক কিছু পাকিস্তান রাষ্ট্রের মেইন ডিসিশন কিন্তু স্টিল দেখেন যে কোনো ডেমোক্রেটিক হয় না, বিকজ অফ তাদের একটা এজেন্সির এখানে একটা অবস্থান রয়েছে। আমার কাছে কোয়েশ্চেন হলো যে এটার সাথে বাহিরের কিছু এক্সিস্ট পাওয়ার থাকে যারা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। আমরা দেখি কিছুদিন পর পরে আমাদের দেশের বিভিন্ন নেতাকর্মীরা, বিভিন্ন এজেন্সির লোকজন বা বিভিন্ন বাহিনীরা বিভিন্ন দেশে ট্রেনিংয়ে যায়, তারপর তাদের সাথে একটা কমিউনিকেশন হয়। তো সেগুলো আস্তে আস্তে তাদের একটা ইন্টারেস্ট থাকে, রিজনাল ইন্টারেস্ট। সাপোজ ধরলাম যে উনি বললো যে বার্মা অ্যাক্টের মাধ্যমে একটা পলিসি, তো বেসিক্যালি এটা যদি আরও রুটে যায় পলিটিক্সে, বাংলাদেশ পৃথিবীর কিছু মাতব্বর থাকে, তো পৃথিবীর মাতব্বর এখন কে? 90-এর পরে একক আমেরিকা, 90-এর আগে ছিল বায়োপোলার, ছিল দুইজন ছিল। তাই না? আপনি যেটা বলেন ডিপ স্টেট নিয়ন্ত্রণ করে কারা, কেন আপনাকে চুক্তি করতে বাধ্য করাল? তাহলে ভিতরে ওদের লোক আছে যাদের ছাত্র ইন্টারেস্টটা বাস্তবায়ন হবে বলে তারা গ্রাজুয়ালি ওয়ার্কিং করে। পলিটিশিয়ানদের পক্ষে তারা কি কাজ করে না? ডেফিনেটলি পলিটিশিয়ানকে টার্গেট করে কাজ করে। সো ইটস এ লং মিশনের পার্ট হিসেবে তাদের ইন্টারেস্ট সারা পৃথিবী যেন আধিপত্য থাকে, সেটা নেচারগতভাবে তারা এইভাবে। আপনার কথা যদি বুঝে থাকি তাহলে ধরেন ডিপ স্টেট তাহলে এই সরকারের ভিতরে মানে আপনি সক্রিয় ডিপ আছে। স্টেট জিনিসটা পপুলার হয়েছে 2009-10 সালের দিকে। সেটা হলো বেসিক্যালি আমেরিকাতে শুরু হয়, যখন ট্রাম্পই কিন্তু প্রথম বলেছিল যে আমাকে আউট করেছে ডিপ স্টেট। খেয়াল করে দেখবেন যে ওখানকার এক্সিস্টিং সিস্টেম অফ গভর্নেন্স, ব্যুরোক্রেটের একটা অংশ তাকে চাচ্ছে না বা আপনাকে ম্যানিপুলেট করতে হবে। আপনি দেখেন, আমি সহজ করে বলি, আপনার এইবার রেজাল্টটা কে দিয়েছে? ডিসি দিয়েছিল, আমাদের নির্বাচন কমিশন অফিস দিয়েছে। তারা যদি মনে করে আপনার রেজাল্টটাকে সিস্টেম করবে, ইটস পসিবল। There are so many ways. আমি বলি তার মানে হচ্ছে আপনি এজেন্ডা বেজ, আপনি কোনো দিকে বায়াসড হতে পারেন। আপনার এজেন্ডাকে ঠিক করার জন্য আপনি এই জন্য বলেন মহা খুশি বিএনপি চলে আসছেন, তাহলে ওনার এজেন্ডা কিন্তু মহান, বিএনপিকে ক্ষমতা আসে ভালো। খেয়াল করেন, তাহলে উনি যদি আরেকজন স্বচ্ছভাবে আমি জিতি, উনি এটাকে চাবেন। উনি রুল অফ লয়ের কথা বললো, তো আমি জিতলে খারাপ, কারণ আমি মৌলবাদী হতেও পারি। ওনার দৃষ্টিকোণ ইডিওলজিক্যালি উনি বায়াসড। উনি যদি রুল অফ ল বলেন, ইডিওলজিক্যালি বায়াসড হওয়া উচিত না। উনি বলবে যে আতিক মুজাহিদ আসতে পারে যে বেসড অন প্রিন্সিপাল, মানুষ যদি তাকে রেসপেক্ট করে, আই উইল স্যালুট আতিক মুজাহিদ। বাট হোয়াট ইউ নিড টু ডু, যে বাংলাদেশের মানুষ এইরকম প্রত্যাশা করে যে এইরকম রাষ্ট্রটা চালান, রুল অফ ল মিনস সবাইকে সমান অধিকার দেওয়া। আপনি পাকিস্তান প্রীতি, ইন্ডিয়ান প্রীতি, আই ডোন্ট নো হোয়াট ইজ দিস। আমি একটা জিনিস বুঝলাম না, আমাদের পলিসি হবে বাংলাদেশের রাষ্ট্রের স্বার্থের জন্য যাকে দরকার তাকে নিব। আমি হচ্ছি ইন্টারেস্ট বেসড পলিটিক্স করতে বলেছি। আমি বলি পলিটিক্স ইজ বেসিক্যালি ইন্টারেস্ট বেসড। আমার রাষ্ট্র যদি কোনো জায়গায় স্বার্থ থাকে, আপনি টিকার কথা আসতেছেন, তো টিকা বাংলাদেশ কার কাছ থেকে আনে আমাকে বলেন? সবগুলো ইন্ডিয়ার কাছ থেকে আনে। $300 মিলিয়ন ইন্ডিয়া থেকে সবগুলো টিকা আনা হয়, আমের টিকা। তাহলে আপনি যদি বলেন কথায় কথায় পাকিস্তান, দ্যাটস রং অ্যাপ্রোচ। আমি পাকিস্তান অ্যাপ্রোচও না, ইন্ডিয়ান অ্যাপ্রোচও না, অ্যাপ্রোচ ইজ বাংলাদেশ ফার্স্ট অ্যাপ্রোচ। বাংলাদেশ ফার্স্ট অ্যাপ্রোচ, বাংলাদেশের স্বার্থে আমাকে বিজনেস করতে হবে ইন্টারন্যাশনাল বিডে। পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, দ্যাটস অ্যানাদার অ্যাসপেক্ট। হিস্টোরিক্যালি উই হ্যাভ দ্য ডিভিশন। বাট আমার রাষ্ট্রের যখন স্বার্থ দরকার হবে, কোনো কিছু দরকার আমার যার কাছ থেকে পাওয়া দরকার, আমাকে সেটা আদায় করে নিতে হবে। রিজনালি বিট করার জন্য, ইন্ডিয়াকে চাপে ফেলার জন্য পাকিস্তানকে আমার অ্যালাই করতে হবে, স্ট্র্যাটেজিক অ্যালাই। চায়নাকে অ্যালাই করতে হবে, প্রয়োজন আবার ইন্ডিয়ার সাথে করে আরেকজনকে আমার কাজ করতে। দ্যাটস দ্য ইস্যু। এক্স্যাক্টলি। ডক্টর আজিজ মুজাহিদ কিন্তু খুব মজার দুটো প্রশ্ন তুলেছে। আমি এইখানে একটু থামালাম আপনাকে, কারণ মানে অন্য প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটু মাহবুব আজিজের মতামত জানতে চাই। একটা হচ্ছে যে ডিপ স্টেটে সাংবাদিকদের প্রশ্নে উনি একটা প্রশ্ন তুলেছেন, আর দুই হচ্ছে যে আপনি বলেছেন যে বিএনপিকে মানুষ দিয়েছে, আবার অন্তর্বর্তী সরকারের আপনি তার পলিসির সমালোচনা করেছেন। কিন্তু আমরা যদি বলি যে এখন যে বিএনপি, সেখানেও তো অন্তর্বর্তী সরকারের কন্টিনিউশন আছে, তাহলে ডিপ স্টেট কি এখনো সক্রিয় আছে? নিশ্চয়ই। আমি তো শুনলাম উনি কি বললেন, এক এক করে আসি। এক নম্বর হচ্ছে যে আমি যখন এক কথা বলছি, আমি কিভাবে বলবো এটা তো কেউ বলে দেবে না, আমি তো আমার কথাই বলবো। এবং সবচেয়ে বড় কথা, আমি যখন ব্যক্তি হিসেবে আমি যখন কথা বলছি, আমার তো কিছু আইডিওলজি থাকবেই। আমি তো আর গুপ্ত নই যে আমি প্রয়োজনে হেলমেট পরবো, আবার প্রয়োজনে আমি বলবো যে আমরা এই করেছি। আমি যেটা পরিষ্কার সেটাই আমি বলছি। হ্যাঁ, নাকে রুমাল চেপে আমাদের অনেককেই বিএনপিকে ভোট দিতে হয়েছে, কারণ কোনো বিকল্প ছিল না। যে সাম্প্রদায়িক শক্তিটির উত্থানে অন্তর্বর্তীকালীন সরকার করে গেছে, আমরা অনেকেই তার বিরোধিতা করেছি। এখানে কোনো নিরপেক্ষ থাকার কোনো সুযোগই নাই। যারা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে, যেই শক্তি বিরোধিতা করেছে, না এখানে কথা বলার সময় না, ব্যাখ্যা করে দেবেন, আপনি আপনার সময় বলবেন, এখন কথা বলার কিছু নাই। যখন আপনার টার্ন আসবে অবশ্যই আপনি বলবেন, আমি আপনার সময় একটি কথাও বলবো। ঠিক আছে, আপনার প্রশ্নটা আমি হ্যাঁ অবশ্যই বলবেন। যারা বাংলাদেশের জন্মের, আমি কিন্তু বলছি, আমি কিন্তু কাদের গায়ে লাগবে আমি জানি না,
যারা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে রাজনৈতিকভাবে, তারা বাংলাদেশের জাতীয় সংসদের প্রধান বিরোধী দল। ব্যক্তিগতভাবে এটা আমার মর্মপীড়ার কারণ, কারণ আমি যেই ঐতিহ্য ধারণ করি, যে পরম্পরায় আমি বিশ্বাস করি, যা আমি চর্চা করি, তার সঙ্গে এটা যায় না। যে এই 14ই ডিসেম্বরে এই ছাত্র সংঘের সভাপতি যারা বাড়ি থেকে ধরে ধরে আমাদের বুদ্ধিজীবীদেরকে নিয়ে মেরেছে, এটা ইতিহাসের অক্ষয় স্বাক্ষর। তার পুত্র কন্যা স্ত্রীরা এখানে জীবিত, তাদের বইগুলো আমাদের সামনে, এগুলো পড়ে পড়ে আমরা বড় হয়েছি। যখন এগুলো আমরা কথা বলতে গেছি, তখন অন্তর্বর্তীকালীন সরকার বলা হয়েছে এইগুলো এখন জেনজিরা খায় না। না, এটা অন্তর্ভুক্ত কেন? একজন মুক্তিযোদ্ধাও যিনি সাম্প্রতিক সময়ে একজন, জামাতে লক্ষ লক্ষ জয়েন করেছেন, মুক্তিযোদ্ধা বলে না বলেছেন ভাই, যে বাংলাদেশের কোনো যুদ্ধ একজনকে দিয়ে উদাহরণ হয় না। যখন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে 32 নম্বর ভাঙা হলো বুলডোজার দিয়ে, তখন কি বলা হয়েছিল? ডক্টর ইউনূস কি বলেছিলেন? যে তার মেয়েকে জিজ্ঞেস করেন কেন ভাঙা হচ্ছে। বুলডোজার তো পকেটে নিয়ে যাওয়া যায় না, অর্থাৎ সরকার নির্বিকার প্রশ্রয় দিয়েছে। পাকিস্তান শব্দটির জায়গায় বলা হয়েছে হানাদার বাহিনী। মুক্তিযুদ্ধ হয়ে গেছে প্রতিরোধ যুদ্ধ। এটা বিসিএস পরীক্ষার প্রশ্নে হয়েছে। আপনি মনে করে দেখুন কিভাবে মাজার ভাঙা হয়েছে, ভাস্কর্য ভাঙা হয়েছে। এগুলো কি কোনো নিরপেক্ষ আচরণ অন্তর্বর্তীকালীন সরকারের? আপনি আমার ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র সব ফেলে দিতে চাইবেন জুলাই সনদের নামে, আর আমি তখন বলবো আমি নিরপেক্ষ? না, সরি, অতখানি সুশীল হওয়া আমার পক্ষে সম্ভব নয়। আপনারা যে এই 72-এর সংবিধানকে নিয়ে এত যে আপনাদের জ্বালাপোড়া, কারণ হচ্ছে যে ওই যে পরাজয়ের দলিল, এটা যেটা কালকে সংসদে বলেছেন এক সাংসদ। কেন এত খারাপ লাগে? কারণ আমরা যখন বাংলাদেশপন্থী রাজনীতির কথা বলি, যেটা ভাইও বললেন যে আমরা অবশ্যই আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করবো, কিন্তু আমরা 18 মাসে শুনেছি কি দিল্লি না ঢাকা, আবার হয়ে গেছে ঢাকা না করাচি। ঢাকা ঢাকা তো শুনছি না আমরা তো দেখছি যে এই 18 মাসে যত ভারত বিরোধিতা করা হলো, ওই টিকা থেকে শুরু করে সুতা আমদানিও বেড়ে গেছে 140% ভারত। আমরা তো কখনোই বলছি না যে ভারত প্রেম দেখাতে হবে, তাহলে তো আমরা তার অঙ্গরাজ্যই থাকতাম। তাহলে তো 3 মাসের মধ্যে এখান থেকে মুক্তিযুদ্ধে বিজয়ী সরকার পাঠিয়ে দিত না সেই দেশের সৈন্যকে। কাজেই এই কথাগুলো তো অবান্তর। যখন ইতিহাসের শ্রদ্ধেয় ব্যক্তিগুলোকে নিয়ে অহেতুক সমালোচনা করা হয়, অহেতুক বিতর্ক করা হয়, এখানে ভারতকে এখানে সামনে আনার দরকারটা কি? এখানে তো ভারতের প্রীতির প্রশ্নই আসে না। রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করা হয়েছিল 63 সালে। ছায়ানটে আগুন ধরানো হয়েছে এইবার, ছায়ানট তখনও নিষিদ্ধ ছিল। ছায়ানট উদীচিতে আগুন ধরানো হয়েছে, গণবন্ধনে হামলা হয়েছে। এগুলো কিসের ইঙ্গিত দেয়? ছায়ানট এবং উদীচি সম্পর্কে এই ধারার একটি পত্রিকা শিরোনাম দিয়েছে ভারতীয় আধিপত্যবাদী 2 প্রতিষ্ঠান। এটা পত্রিকার প্রধান শিরোনাম। এটা কোন ধরনের আক্রোশ থেকে হয়? আমরা দেখেছি মুক্ত বুদ্ধির উপরে হামলা, আমরা দেখেছি ব্লগার হত্যা। আওয়ামী লীগ তার যে দুঃশাসন, তার যে অপশাসন, তা সব কিছুর সাথে কিন্তু এই সাম্প্রদায়িক এই যে শক্তিটাকে লালন পালনেরও কিন্তু একটা ব্যাপার আছে। এবং তাদের ধারণা ছিল যে সাম্প্রদায়িক শক্তি যদি আমাদের হাতে থাকে, আমি একটু শেষ করি, তাহলে আমাদের ভোট করতে হবে না। ঠিক একইভাবে বিএনপিও কিন্তু উনি ভুল করছেন যে আমি বিএনপির আমি সাপোর্ট করছি। আমি কাউকে সাপোর্ট করছি না, আমি সাপোর্ট করছি এমন একটা শক্তিকে যে বাংলাদেশপন্থী রাজনীতির কথা বলে। বাংলাদেশ কি সেটা আমাদের বুঝতে হবে। 71-এর রক্ত স্নাত মুক্তিযুদ্ধের মাধ্যমে যেই দেশটি আমরা পেয়েছি, যা ভারতের মতো হিন্দুত্ববাদী দেশও নয়, পাকিস্তানের মতো মুসলমানের দেশও নয়, যা অসাম্প্রদায়িক বাংলাদেশ, ধর্ম মত সব নির্বিশেষে এই মানুষ প্রত্যেকের সমমর্যাদা এবং সমসম্মানে থাকবে, সেই দেশটির নাম বাংলাদেশ। আমি সেই দেশটির পক্ষে কথা বলছি। এবং সেই দেশটি আমাদের প্রায় হাতছাড়া হয়ে যাচ্ছিল যদি সাম্প্রদায়িক শক্তি এসে যেত, যারা বলে যে আমার শীর্ষ পদে নারী যেতে পারবে না, আমার নারীর জন্য 5 ঘন্টা কর্মঘণ্টা করে দেয়, যারা নারীর পোশাক নিয়ে আলাপ করে, এবং নারী সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে যারা সোহরাওয়ার্দী উদ্যানে চরম অশালীন আক্রমণ করে নারী নেত্রীদের উপরে। এই শক্তির প্রতি আমি আমার বিতরাগ জানিয়ে যাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ মাহবুব ভাই। আমরা একটা ছোট্ট বিরতি নেব, কিন্তু তার আগে বলে রাখি আমরা ডক্টর আতিক মুজাহিদের একটা প্রশ্নে ফেরত আসবো। উনি এই প্রশ্নটা উত্থাপন করেছেন যে কমিউনালিজম বলতে বা সাম্প্রদায়িকতা বলতে আপনি কি বোঝাতে চান। এই ব্যাখ্যাটায় আমরা ফেরত আসবো। আমাদের সাথেই থাকুন। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, চলমান দেখতে থাকুন। ফিরে এলাম আবার চলমানে।
আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা যে আলোচনার যেখানে ছিলাম সেখানে মাহবুব আজিজ ভাই আবারও কতগুলো প্রশ্ন উত্থাপন করেছেন। আমরা সেই প্রশ্ন সহ এবং একই সাথে ডক্টর আতিক মুজাহিদের একটি প্রশ্ন ছিল যে উনি সাম্প্রদায়িকতা বলতে কে বুঝেন, কিন্তু আমি মাহবুব আজিজ ভাইয়ের কাছে যাওয়ার আগে একটু ডক্টর আতিক মুজাহিদের কাছেই ব্যাপারটা আরেকটু পরিষ্কার করে নিয়ে এগোতে চাই। জি ধন্যবাদ। দিস আসলে একটা অনেক ধরনের কথা থাকতে পারে। আমি যতটুকু ছোটোখাটো মানুষ যতটুকু বুঝি আর কি, এই অঞ্চলে তো ন্যাশনালিজম ডেভেলপ হয়েছে একটা লং প্রসেস। ইন্ডিয়ান ন্যাশনালিজম থেকে বাংলাদেশি ন্যাশনালিজম, মানে অ্যান্টি পাকিস্তান ন্যাশনালিজম এসে তারপরে আমার বাংলাদেশি ন্যাশনালিজম ডেভেলপ হয়েছে। তো অনেকগুলো ধারা, 4-5টা ট্রেন ছিল সাবকন্টিনেন্টে। একটা মুসলিম ন্যাশনালিজমও ছিল প্রথম বিগিনিংয়ের দিকে। তো কমিউনালিজমের হিস্ট্রি যদি আপনি পড়েন, সাম্প্রদায়িকতা ইটস নট এ ব্যাড থিং ইন মেইন অ্যাসপেক্ট। সাইদ আহমেদ খান প্রথম দেখলো যে এই অঞ্চলের মুসলমানদের আসলে অবস্থা খারাপ, শিক্ষা খুব খারাপ। আপনি দেখবেন যে মোহামেডান শিক্ষা এডুকেশন বিশাল কনফারেন্স ইন্ডিয়া জুড়ে, শিক্ষা নাই মুসলমানদের, এরা ইংলিশ বাদ দিয়ে দিছে। সো উই হ্যাভ টু হ্যাভ এ কমিউনালিজম ফার্স্ট। আমাদের কমিউনিটিকে একত্রিত করে কমিউনিটির স্বার্থটাকে দেখা। আপনি কিন্তু সাংবাদিক কমিউনিজম আছে একটা, দেখবেন সাংবাদিকদের স্বার্থ রক্ষার জন্য কাজ করে, ইউনিয়ন করে, ইটস লাইক দ্যাট। কিন্তু বাংলাদেশে এসে সাম্প্রদায়িকতার বিষয়টা সাইদ আহমেদ খানই তো প্রথম থিওরি তৈরি করেছেন। এক্স্যাক্টলি, সাইদ আহমেদ খানই বেসিক্যালি পরে ওনার পর না, সাইদ আহমেদ খান করেন, এটা করেছেন জিন্নার আগে করেছেন আরেকজন, উনি লন্ডনে প্রপোজ করেছেন মুসলিম ন্যাশনালিজম। হোয়াট এভার ইট ইজ, সাম্প্রদায়িকতাটা রং না যদি আপনি ভালো কাজে ব্যবহার করেন। কিন্তু বাংলাদেশের সাম্প্রদায়িক শব্দটা কি অর্থে ব্যবহৃত হয়? সাম্প্রদায়িকতা বলতে মুসলিম মৌলবাদকে বোঝানো হয়। কোয়েশ্চেন, হাউ দিস থিং কাম, কীভাবে আসলো? ইট স্টার্টেড ফ্রম 1990s। আমরা যখন ক্লাস অফ সিভিলাইজেশনের থিওরি, হান্টিংটন কোথা থেকে পাইলো? হান্টিংটন পেয়েছেন একজন জিউইশ কি বলে স্কলার, 100 বছর মারা গেল রিসেন্টলি, নামটা ভুলে গেলাম। ওনার একটা থিওরি থেকে বার্নার্ড লুইস ওয়াজ দ্য ফাদার অফ দি সো কলড ক্লাস অফ সিভিলাইজেশন। মানে হচ্ছে আপনার শত্রু থাকতে হবে, নাহলে আপনি পৃথিবীতে টিকতে পারবেন না। এখন মুসলিমরা হলো এদেরকে মারতে হবে না, থ্রেট ফর আস, পাওয়ার স্ট্রাগল। দেন 90s থেকে এটা গ্রাজুয়ালি আইসা ওর অ্যান্ড টেরর হলো আপনার 9/11। দেন এটাকে সাবকন্টিনেন্টে কীভাবে এস্টাবলিশ করা হবে এই প্রজেক্টটাকে, দেন এটার নাম হলো সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ। তাহলে আপনি কি আমি বলতে চাই বিজেপির যে শাসন ওটা কি আমি বলি হিসেবে দেখবেন না? সাম্প্রদায়িকতা দুই অর্থে। একটা শোনেন, আপনি যখন ইসলামিক লোকজনকে বলবেন, দেন ইসলামের সাথে অন্য রিলিজনের একটা পার্থক্যগত বিষয় আছে। এই যে একাডেমিক ডিসকাশনটা কেউ করে না। ইসলামকে যখন রিলিজনের কাতারে ফেলবেন তখন একটা সমস্যায় পড়ে যাবেন, কারণ ইসলাম হ্যাজ কমপ্লিট কোড সিস্টেম, এভরিথিং খুব ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। স্টাডি না থাকলে সেটা ডিফারেন্ট কেস ভাই, আপনি আর্গুমেন্ট করতে পারেন। আপনি এটাকে আপনার ব্যালেন্সের বাইরে গেছে, আপনি এটাকে ট্যাগিং করে রিলিজন ইস ফান্ডামেন্টালিস্ট। হ্যাঁ, কিছু লোক হতে পারে এমন কিছু করতেছে যেটা হয়তো আপনার সাথে যাচ্ছে না, ডেমোক্রেটিক ভ্যালুর সাথে যাচ্ছে না, হতে পারে কন্ট্রাডিকশন হতে পারে। এক্স্যাক্টলি, ইসলাম ইজ এ সিভিলাইজেশনাল রিলিজন। খেয়াল করে দেখবেন, ইটস অ্যাডপ্টেড অল। তাহলে আপনি ইসলামের মিস আন্ডারস্ট্যান্ডিং থেকে, আপনার পার্সোনাল রিভেঞ্জ থেকে আপনি এটাকে সাম্প্রদায়িক ট্যাগিং করে কিন্তু আপনার ফুল সিস্টেমটাকে আপনি করতেছেন, একটা গ্রুপ ধরে ধরে করতেছেন। তার মানে একটা ফ্রেমিং করে করে এসে সাম্প্রদায়িকতা একটা এমন একটা লেভেল হয়েছে, এরা মানে হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের কাস্টমস বিরোধী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী, এমন একটা ফুল ফ্লেজ। আমি মুক্তিযোদ্ধার বিরোধীর কথা বলেন, রানিং বিএনপির যে নতুন নেতা আছে, মন্ত্রীদের পরিষদেই দেখেন, দেখতে পারেন মুসলিম লীগের ছিল অনেকগুলো, তার ফ্যামিলিগতভাবে আপনি এটাকে টেকিং দিবেন না, বিকজ তারা অন্য পার্টি করে, মুক্তিযোদ্ধার পার্টি করে, বা আওয়ামী লীগেই ছিল, মুক্তিযোদ্ধার বিরোধী ছিল। বিষয়টা হচ্ছে এটা আপনার ইন্টারেস্ট, কখন আপনি কাকে ধরবেন। তাহলে আপনার পার্সোনাল রিজেনমেন্টটাকে আপনি একটা ফুল ফ্লেজ একটা গোষ্ঠীকে দিয়ে আপনি গোষ্ঠীবদ্ধভাবে গালিগালাজ করতেছেন। ওনারাও তো উল্টো বলতে পারে যে আপনি বাংলাদেশের মুসলমানদের ঐতিহ্য বিরোধী কার্যক্রম, আপনি একটা ফান্ডামেন্টালিস্ট। আপনি ইয়েস, ফান্ডামেন্টালিস্ট নট রং ইভেন, কারণ আপনি ফান্ডামেন্টালের উপরে আছেন। এখন এই ফান্ডামেন্টালটা মানুষের বেসিক রাইটস ভায়োলেট করতে, দ্যাটস দ্য কোয়েশ্চেন। আমি যেটা মনে করি, আমি যখন নামাজ পড়ি, আমার দ্বারা যদি অন্যায় কাজ করি, নামাজের কোনো মূল্য আছে? ইজ দিস ইসলাম? আমার কথা বোঝেন? তার মানে কোরআনে বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ পড়ে তাকে খারাপ এবং খারাপ অশ্লীল কাজ থেকে দূরে রাখে। আমার নামাজ যদি মানুষকে ক্ষতিগ্রস্ত করে, দ্যাট মিনস আমি নামাজ পড়তেছি না, নামাজে ওই ইসেন্স শিক্ষাটা পাইনি। তার মানে আপনি ইসলামের ফান্ডামেন্টালস না জেনে একটা গ্রুপকে আপনি ফান্ডামেন্টালিস্ট, এবং আপনি এটাকে সাম্প্রদায়িকতা। কি সাম্প্রদায়িকতা করেছে? সাম্প্রদায়িকতা হিন্দুরা হতে পারে না, কোনোদিন হিন্দুদের ব্যাপারে সাম্প্রদায়িকতা বলা হয়? আমি বলি নো, হিন্দুদের অন্য স্টাইলে বলা হয়, কিন্তু সাম্প্রদায়িকতার স্টাইলটা শুধু বাংলাদেশে পার্টিকুলারলি সর্বপ্রথম কয়েন করে যে কয়জন লোক, তারপরে দেখবেন হিন্দু, বৌদ্ধ ঐক্য, খ্রিস্টান পরিষদ থেকে বেশি বলা হয়। হোয়াই অল দ্য টাইম? আপনি কি এই কথাটা কিভাবে কয়েনিং হয়? তাহলে বাংলাদেশের মানুষ নরমালি ধর্মপ্রাণ হতে পারে, তার ধর্মপ্রাণের মধ্যে প্র্যাকটিসিং মুসলমান কয় পার্সেন্ট?
নট মোর দ্যান 10%। ইসলাম জানে কয় পার্সেন্ট আছে? তাহলে আপনি কাকে বলতেছেন, কোন শ্রেণীকে বলতেছেন? আপনার পলিটিক্যাল অপোনেন্টকে আপনি শব্দর মারপেসে আপনি তাকে কোণঠাসা করতেছেন। ইট ইজ বিকজ কিছু কিছু লোক হয়তো ওই সময় আলিম ওলামাদের মধ্যে তাদের অবস্থান ছিল পাকিস্তানের পক্ষে। দ্যাট ইজ ওয়াই ইউ আর গ্র্যাজুয়ালি সবাইকে আপনি ডিলেট করে দিচ্ছেন। দ্যাট ইজ রং রং অ্যাপ্রোচ। কেন বাংলাদেশে এটা? বিকজ আমি বলি, বাংলাদেশে আপনি ইডিওলজিক্যালি যখন কমপ্লিট করবে, আমি ইডিওলজির পার্সপেক্টিভ আসতেছি, তখন সোশ্যালিজমের সাথে ইসলামিজমের একটা কনফ্লিক্ট হচ্ছে, খেয়াল করে দেখবেন। এবং বাংলাদেশের 70s এবং 80s মোর দ্যান সব সোশ্যালিজমের অনেক বেশি আধিপত্য ডমিনেন্ট। তা সোশ্যালিজমের কনস্ট্রাক্টে দ্য রিলিজন ইজ একটা আফিম। তা সুতরাং যারা রিলিজনকে বেশি মানে, তারা আফিম মানে একদম খুবই ফান্ডামেন্টাল সাম্প্রদায়িক, তাদের বাইরে তারা চিন্তা করতে পারে না, ডগমেটিক সো মাচ। না, ওই আফিমের ব্যাখ্যা আমি বলতেছি কনটেক্সচুয়ালাইজ ব্যাখ্যা হয়ে গেছে, ডিফারেন্ট ব্যাখ্যা থাকতে পারে। আমি বলতেছি যে একটা ট্রেন, তার মানে হচ্ছে আপনি পলিটিক্যালি একজন আরেকজনকে কি করতেছেন। উনি বলতেছেন যে ধর্মবিদরা বলবে যেটা নাস্তিক, এবং আপনি এই সাইড থেকে তো আপনিও তো তাহলে একটা সাম্প্রদায়িক, কারণ আপনি তো এদিকে খারিজ করে দিচ্ছেন। তাহলে দুই খারিজকে আপনি আপনার সাম্প্রদায়িকতা কিন্তু স্মরণ করতেছেন না। তো এই জায়গাটা থেকে সাম্প্রদায়িকতা ভালো অর্থে ব্যবহৃত হওয়ার কথা, কিন্তু এটাকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এসে একটা কয়েনিং করে এটাকে করা হয়েছে। সেকেন্ড ফেজে আসি, আই সেলিউট মুক্তিযোদ্ধার দ্য কন্ডিশন দ্যাট আমরা যে কারণে মুক্তিযুদ্ধ করেছি। খেয়াল করেন, সাম্য, মানবিক মর্যাদা, হিউম্যান ডিগনিটি, দিস ইজ ইউনিভার্সাল ভ্যালুস। রুশ বিপ্লব থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে, এগুলো মানতে তো আমার কোনো সমস্যা। ইন দ্য নেম অফ মুক্তিযুদ্ধ যদি আপনি এসে ফেসিজম চাপাই দেন, সো হাউ ক্যান আই রেসপেক্ট? তার আমি বলবো ভুয়া মুক্তিযুদ্ধ আমি সাপোর্ট করতে পারবো না। তাহলে আজকেও কতকাল প্রথম আলোর রিপোর্ট 8,000 জন ভুয়া মুক্তিযোদ্ধা তার নাম বা ভাঙায় সে চাকরি করতেছে। শুড আই রেসপেক্ট দেন? আমার কোশ্চেন আছে, তাহলে আমি বলি, তাহলে আপনি চেতনাটাকে ইউজ করে ক্ষতিগ্রস্ত করেছেন বলে এই সমস্যাটা হয়েছে। তাহলে শেখ হাসিনা এটাকে ম্যানিপুলেট করে মূল স্পিরিট থেকে আমাকে দূর করেছে। সুতরাং আই স্যালুট দ্য মূল স্পিরিট অফ দ্য মুক্তিযুদ্ধের চেতনা, যেটাকে বাংলাদেশে সবাইকে সাম্য থাকার কথা, হিউম্যান ডিগনিটি, সোশ্যাল জাস্টিস থাকার কথা, এবং আপনার সাথে সম্পর্ক 3টের ভিত্তিতে হওয়ার কথা। আমার এটাকে সোশ্যাল কন্ট্রাক্ট বলেন, এইটাও তো আপনি ইনপুট করতে চাইছেন। তো এই 3টা ফান্ডামেন্টাল করলে সমস্যা হয় কেন ভাই? এই 3টা তো এবার প্রপোজ করা আছে, তাহলে ওনার একটা রং। কিন্তু এই 3টার ভিত্তিতে কিন্তু যুদ্ধ হয়েছে, এই 3টার ভিত্তিতে, নট এই 4 ফান্ডামেন্টাল। সোশ্যালিজম যেটা উনি বলতে চাচ্ছেন, আপনার সেকুলারিজম, তারপরে ডেমোক্রেসি, আর একটা ভুলে গেলাম, ধরেন যে বাঙালি ন্যাশনালিজম। এই 4টার ভিত্তিতে যুদ্ধ হয় নাই। 17 এপ্রিলে যেটা ঘোষণা হয়েছে, সেই ইন্ডিপেন্ডেন্সের মধ্যে 3টা জিনিসের ভিত্তিতে যুদ্ধ হয়েছে। তাহলে আপনি 4টা কোথা থেকে পড়ে নিয়ে আসলেন? সেকুলারিজম হিস্ট্রি পড়লে ইট ওয়াজ সাজেস্টেড বাই নেইবার কান্ট্রিজ, এবং ধরলাম না নেইবারকে বাদ দিলাম। তার মানে এখানে উনি বলেছেন, শেখ মুজিব সাহেব 12 ফেব্রুয়ারি 1972 সালে, এইটা হচ্ছে আমার আদর্শ, এটার ভিত্তিতে কনস্টিটিউশন লেখা হয়েছে। তাহলে ওনার আদর্শ, তা আমি বলি ওনার আদর্শ ভিত্তিতে একটা কনস্টিটিউশন তৈরি হয়েছে। আমরা কি ওনার আদর্শটা কি ফাইনাল মনে করে দিচ্ছি নাকি? দেখো, ডিবেট করতে পারবো না। তাহলে ডিবেট যদি হয়, তাহলে আজকে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংসদের সব জায়গায় লাগাই ফেলছে, এটা অলরেডি চেঞ্জ করে ফেললো পূর্ণ সংসদের বাতিল করার মাধ্যমে। তাহলে চিল্লান না এখন বিএনপির বিরুদ্ধে? তো দে আর ভায়োলেটিং your very own কি বলে 71 স্পিরিট। সো হাউ ডু ইউ আমি জানি জাস্ট। সো এই জিনিসটা দেন হলো সাংস্কৃতিকভাবে আপনি সায়ানট বলেন, আপনি যাই বলেন, হোয়াট এভার ইট ইজ, আপনি যদি ইন দ্য নেম অফ কালচার আপনি ফেসিজমকে সাপোর্ট করেন, তাহলে আমি কি বলবো ভাই? আমাকে কোশ্চেন করেন। তাহলে আপনি নগ্নভাবে শেখ হাসিনাকে আপনি সাপোর্ট দিচ্ছেন, কেন আপনি ক্রিটিক করেন না যে ভাই আপনি মুক্তিযুদ্ধ চেতনাকে ভুল করতেছেন? আই ডিড নট ফাইন্ড এনিওয়ান হু কোয়েশ্চেন শেখ হাসিনা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং ডক্টর আতিক মুজাহিদ খুবই একাডেমিক একটা ডিসকাশন উত্থাপন করেছেন। সেখানে যদিও অনেকগুলো বিষয় নিয়ে আবারও প্রশ্ন উত্থাপিত হয়েছে, আমার মনে হয় মাহবুব আজিজ এই বিষয়গুলোকে রেসপন্স করবেন। আমি শুধু একটা কথা ছোট্ট ফুটনোট দিয়ে রাখি, যেমন সিভিলাইজেশন শব্দগুলো এখন অনেক বেশি প্রবলেমাটাইজ সারা দুনিয়াতেই, যে সিভিলাইজেশন শব্দ আমরা ব্যবহার করবো কিনা বা করবো কিনা, এরকম অনেক। কমিউনালিজম নিয়ে যেই মানে কথাটা উঠেছে, আমি সেইখানেই আপনার কাছে যাব, যে আপনি সেটা রেসপন্স কিভাবে। না, আমি শুনলাম এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, এবং সবচেয়ে বড় কথা কি, ধরুন যে একটা জিনিসকে তো বিভিন্নভাবে দেখা যায়। আপনি এই সামনে একটা চায়ের কাপ আছে, নানানভাবে আপনি দেখবেন, কিন্তু এটা তো চা খাওয়া যায় কিনা, এটা হচ্ছে প্রথম তার কাজ। ঠিক একইভাবে আপনি নানানভাবে আপনি ব্যাখ্যা করবেন, কিন্তু সেটা মূল কাজটি কি? ওই যে বললাম বাংলাদেশ মানে কি, সেই জায়গায় আপনাকে পৌঁছতে হবে। আমি কিন্তু পরিষ্কার দুটো বাক্য বলেছিলাম যে ভারতের মতো হিন্দুত্ববাদী দেশ নয়, পাকিস্তানের মতো মুসলিম দেশ নয়, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই অসাম্প্রদায়িক মানে কি, ওখানেই কিন্তু শব্দটা আছে, এবং সেটাকে আপনি আরেকটু ক্লিয়ার করুন। এত একাডেমিক কথা ওনারা জানেন, এটা জানেন না যে সেকুলারিজম এই শব্দটি বাংলাদেশের নিজস্ব। একটু পড়াশোনা করে দেখবেন, 1947 সালে যেই সংবিধান তৈরি করে ভারত, সেখানে সেকুলার শব্দটি আছে, নট সেকুলারিজম। এই সেকুলারিজম আমরা কোথায় পেলাম?
আমরা পেলাম 1971 সালের 9 মাসের রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে। ধর্মের নামে যেভাবে আমাদেরকে মারা হয়েছে, যেভাবে ধর্ষণ করা হয়েছে, যেভাবে ঘর পোড়ানো হয়েছে, যেভাবে বাস্তুচ্যুতি করা হয়েছে, যেভাবে 1-1.5 কোটি মানুষকে দেশ থেকে শরণার্থী করে দেওয়া হয়েছে, যেভাবে ভাইয়ের সামনে বোনকে গুলি করা হয়েছে, তুলে নেওয়া হয়েছে বাপ মাকে, তখন বলা হয়েছে যে ধর্ম থাকবে ঘরের ভেতরে। যেই দেশের একটি বিশেষ ধর্ম 90 থেকে 92% তাকে আলাদাভাবে আর পৃষ্ঠপোষকতা করার কিছু থাকে না, তখন এই সমমর্যাদায় আনবার জন্য সকলের জন্য একটি রাষ্ট্র, একটি ইহলৌকিক প্রতিষ্ঠান, রাষ্ট্রের কাছে আমি চাকরি চাই, স্বাস্থ্য চাই, আমি মাস শেষে বেতন চাই, যখন আমি আমার আল্লাহর সাথে আমার যা দেনা পাওনা সব কিছু সে বেহেস্তে গিয়ে বা দোজকে গিয়ে আমি চাকরির জন্য আন্দোলন করব না, গণতন্ত্রের জন্য গুলি খাবো না, গণতন্ত্রের জন্য রাজপথে গুলি খাচ্ছে, এটা আমার ইহলৌকিক প্রতিষ্ঠানের কাছ থেকে আমার দাবি দেওয়া। তারা যেই সমস্ত কথা বলছে এটা গিভেন ধর্ম, যেই ধর্ম তারা গিভেনলি পেয়েছে সেটার পক্ষে তারা অনেক কিছু রসদ সাজিয়ে নিতে পারে। আমি যদি হিন্দু হয়ে থাকি বা বৌদ্ধ হয়ে থাকি, আমি অনেক কিছু সাজিয়ে নিতে পারি, কারণ আমি বাই বর্ন এটা জেনে বড় হয়েছি। আমি এখানে শ্রেষ্ঠত্ব কার কাছে আমি দেব? আমার আল্লাহর কাছে তো আমার বিশ্বাস, সেটা তো আমি কাউকে দেখানোর আমার প্রয়োজন বোধ করি না। আমি কি নামাজ পড়ছি না পড়ছি সেই বিচার তো আমি কোনো রাজনৈতিক দলের কাছে দেব না। আমার সেটা ব্যক্তিগত বিশ্বাস, পারিবারিক বিশ্বাস, আচার, পরম্পরা, সেই ব্যাপারে আমরা অবশ্যই আমরা সচেতন। কিন্তু আপনি দেখুন, ছায়ানট ফ্যাসিবাদকে সমর্থন করে কেন? রবীন্দ্রসঙ্গীত গায় বলে। ছায়ানট কি করে ফ্যাসিবাদকে সমর্থন করলো? আপনি এই হচ্ছে তাদের চিন্তা। আপনি দেখুন ছায়ানট বা উতিচি, আপনি গণমাধ্যম, প্রথম আলোর কি বলে ডেইলি স্টার, তারা কিভাবে ফ্যাসিবাদের সমর্থক হলো? শেখ হাসিনা তো পারলে সংসদে বসে প্রথম আলোকে ধ্বংস করে দিয়েছেন এবং প্রত্যেকটা জায়গায় প্রথম আলো বন্ধ করে দিয়েছিলেন। কারণটা কি? গণমাধ্যম প্রশ্ন করেছে। এই যে ফ্যাসিবাদী হয়ে উঠেছিল শেখ হাসিনা, এটা জানলো কিভাবে মানুষ? এই রক্তচক্ষু পেরিয়ে এই সাংবাদিকরাই লিখেছেন। আজকে বিএনপিকে আপনারা বলছেন ভালো বলছে, প্রশ্ন অবশ্যই বিএনপিকে নিয়ে অনেক প্রশ্ন আছে এবং সব প্রশ্নই সাংবাদিকরা সবসময় উত্থাপন করেছেন। সাংবাদিকরা প্রশ্ন করলো না কেন? কেউ যদি অসততা করে সরকারের দালালি করে, সেটার জন্য পুরো পেশা তো দোষী হয়ে যেতে পারে না। সেই দোষী অনেকেই ছিল। আমি কিন্তু কোনোভাবেই, আমি শেষ করতে দিতে হবে আমাকে, যারা ধর্ম চর্চা করেন সকলকেই আমরা দোষী বলছি না, কিন্তু রাজনৈতিকভাবে ধর্মের ব্যবহার এবং ইহলৌকিক প্রতিষ্ঠানে যখন আপনি ধর্মাশ্রয়ী রাজনীতি করবেন এবং একবার এক এক কথা বলবেন, যেটাকে বলে মুনাফেকি, আপনি বলবেন সারা জীবন 40 বছর ধরে আপনি বলে আসবেন যে আমরা সৎ লোকের শাসন চাই, আল্লাহর শাসন চাই। যখন নির্বাচন অনুপস্থিত এবং প্রধান একটি পক্ষ নির্বাচনে অনুপস্থিত করে দিয়েছে অন্তর্বর্তীকালী সরকার, যখন তাদের সম্ভাবনা বেড়ে গেছে এবং জুলাই গণঅভ্যুত্থানের যে তরুণ শক্তিটিকে তারা ছলে বলে কৌশলে নিজেদের হাতে করে নিয়ে নিয়েছে, এবং সেই ছাত্ররা যারা একটি দল তৈরি করেছে কিন্তু তাদের কোনো গঠনতন্ত্র এবং ঘোষণাপত্র নাই, তারা কি কমিউনিজমে বিশ্বাস করে নাকি তারা কি তাদের রাজনৈতিক আদর্শ আমরা জানি না। কখনো তারা বিএনপির সাথে মিটিং করে সিট বন্টনের জন্য, কখনো তারা 125 জনকে মনোনয়ন দেয় এবং পরবর্তীতে 30 জনকে তারা মনোনয়ন দেয়, এবং যেই নারীরা ছিল তাদের প্রথম সারিতে সেই নারীরা তখন দলবল মিলে বেরিয়ে যায়। আমরা দেখলাম এই নারী নীতি সম্পর্কে নিশ্চুপ কিন্তু এনসিপিও। যেই তরুণদের চোখে আমরা বাংলাদেশে স্বপ্ন দেখেছি, তাদেরকে তো আমরা এই সাম্প্রদায়িক শক্তির সাথে আত্মসমর্পণ করুক এটা আমরা চাইনি। আমরা বিশ্বাস করি তাদের এই যে খুব মুফতে ক্ষমতার আপেল খেতে খেতে যাদের জন্ম, ক্ষমতার সাথেই তারা থেকে যেতে চায়, তারা নিজের পায়ে দাঁড়াবে। এখন আপনার কথা থেকে দুইটা প্রশ্ন আসে। একটা হচ্ছে যে আপনি বলছেন 9 মাসের মধ্যে কি সেকুলারিজম তৈরি হচ্ছে, তার যে মুক্তির সংগ্রাম দীর্ঘ, তার কি একটা? 2 নম্বর হচ্ছে যে শুধু কি ধরেন এনসিপিতেই সকল জুলাই যোদ্ধা থাকেন নাকি তার বাইরেও জুলাই আন্দোলনের একটা বড় অংশ আছে কি নাই? নিশ্চয়ই আমি উত্তরটা দুই কথায় আর নিশ্চয়ই আমি, তবে আমরা হচ্ছে যে মাহবুব ভাই আমরা একটা ছোট্ট বিরতি নিব, বিরতির পরে এসে এই দুটো আপনার কাছ থেকে আমরা শুনবো। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমরা ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথে থাকুন। ফিরে এলাম আবার চলমানে। আমরা যেখানে ছিলাম আমাদের আলোচনা নিয়ে, কারণ ডক্টর আতিক মুজাহিদ একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন যে আমরা সাম্প্রদায়িকতা বলতে কি বুঝি, এবং সেই সাম্প্রদায়িক উত্থান নিয়ে উনি এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং তৈরি করেছেন এবং মাহবুব আজিজ আরও কতগুলো জিনিস যুক্ত করেছেন এবং সেখানে তার ভিন্ন মত পোষণ করেছেন। কিন্তু মাহবুব আজিজ কথা বলতে গিয়ে বলছেন যে 9 মাসের মধ্যেই সেকুলারিজম উত্থান ঘটেছে, বা জুলাই আন্দোলনের মানে
প্রতিনিধিত্ব চরিত্র কেবলমাত্র উনি এনসিপির মধ্যেই দেখতে পান, এরকম একটি বক্তব্য হাজির করেছেন। এর সাথে আমি একটা ছোট্ট জিনিস যুক্ত করে দেই। আমরা ছোটবেলা থেকে যারা গ্রাম অঞ্চলে বড় হয়েছি তারা একটা ছোট খেলা খেলতে খেলতে বড় হয়েছিলাম, যে লাল পিঁপড়া কালো পিঁপড়ার খেলা। লাল পিঁপড়া হলে হিন্দু হয়, যে জোরে কামড়ে দেয়, আর কালো পিঁপড়া যে জোরে কামড়ায় না। আমরা কি আসলে এখানে কি ধর্ম ছিল নাকি এই কমিউনালিজম আমরা কিভাবে শিখলাম, এটাও আমি মাওবাজির সাথে যুক্ত করে নিয়ে আলাপটা এগিয়ে নিতে চাই। দেখুন, আমরা কিন্তু যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, এটা তো একটা বিষয় নিয়ে অনেকক্ষণ কথা বলা প্রয়োজন, কারণ এই যে সেকুলারিজম, আমরা কিন্তু একটা জায়গায় আছি, সেকুলারিজম শব্দটা বললাম তো, যে আমাদের যেই কনস্টিটিউশন, সংবিধানে এটা অন্তর্ভুক্ত হয়, আর কারো নাই। তবে এটা পেলেন কোথায়? আমরা যদি 3টি গ্রন্থ পড়ি বঙ্গবন্ধুর, তাহলে কিন্তু বোঝা যাবে যে এই সেকুলারিজম শব্দটি উনি কোথায় পেয়েছেন। সেখানেই পরিষ্কারভাবে দেওয়া আছে। আপনার 40 সালে যখন লাহোর প্রস্তাব হলো, সেই লাহোর প্রস্তাবে আসলে কি ছিল, কি করে সেটা আত্মসাৎ করা হলো ধর্মের নামে, সেখানেই তো লুকিয়ে আছে সেকুলারিজমের মূল যে শেকড়। সেখানে তো বলা হয়েছিল যে মুসলিম অধ্যুষিত যেই জায়গাগুলোতে সবগুলো স্বাধীন রাষ্ট্র হবে। বলা তো হয়নি যে দুটোকে একসাথে করা এবং একটাকে প্রধান করে আপনার পূর্ব পাকিস্তান এবং পশ্চিম, ওইখানেই তো আপনার ধর্মের নামে প্রথম ধাক্কাটি দেওয়া হলো। এবং তারপরে দেখুন, পাকিস্তানের ভূত দর্শন যে গ্রন্থমালা আছে যতীন সরকারের, সেখানে সম্পূর্ণ ব্যাখ্যা করা আছে বিষয়গুলো। তো আমি কি কারণে 9 মাসের ব্যাপারটা বললাম জানেন? ধরেন আপনি অনেক কথা বলছেন, অনেক বিষয় সামনে আনছেন, কিন্তু যখন আপনার মায়ের মৃত্যুটা সামনে চলে আসলো না, মৃত্যুর সবচেয়ে অভিজ্ঞতা আপনি বুঝতে পারবেন। আপনি আগে খালার মা চাচা অনেক কিছু দেখেছেন, কিন্তু সবচেয়ে শক্তিশালী যে থাপ্পড়টি আপনি খেলেন, আপনার আর কোনো ব্যাখ্যা প্রয়োজন হয় না। এই যে 40 সাল থেকে একের পর এক যে ধর্ম নিয়ে যত কিছু ধাক্কা বাঙালিরা এখানে খেলো, ভারতের কাছ থেকে খেয়েছে বিভিন্ন সময়, নানান কাছে, বা পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এবং ভারত সকলেই নানান রকম যার যার স্বার্থ হাসিল করতে চেয়েছে। এই 71-এর যুদ্ধের যে অভিজ্ঞানটি হচ্ছে, তখন কিন্তু বঙ্গবন্ধু সেইটি নিয়ে আসলেন তার যেই নেতৃত্বাধীন সংবিধানে। এবং এই জায়গাতেই 9 মাসকে আমি বিশেষ গুরুত্ব দিতে চাই। যে জন আকাঙ্ক্ষার কথাটা বলা হয় না, যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা, অবশ্যই সকল আন্দোলনের একটা জন আকাঙ্ক্ষা থাকে, 90-এর আন্দোলনেরও ছিল। ওই আকাঙ্ক্ষার এখানে একটু থামালাম, মানে যেমন যে ডিপ স্টেটের আলোচনা আসলে জুলাই আন্দোলনকে কি প্রশ্নবিদ্ধ করে ফেলে না, যে আসলে এটা কেউ একজন প্ল্যান করেছে, তারপর এটা হয়েছে, তার স্বতঃস্ফূর্ততা, তার রাজনৈতিক দর্শন। আচ্ছা, আপনি আমার চোখের পাওয়ার নিয়ে প্রশ্ন করতে পারেন, কিন্তু আমার চোখ যে দেখে এটা নিয়ে তো আর প্রশ্ন থাকবে না। ঠিক একইভাবে আপনি জুলাইয়ের পেছনে কে কি আছে অনেক প্রশ্ন করতে পারেন, কিন্তু জুলাইয়ের যে প্রত্যয়, তাকে নিয়ে আমার অন্তত কোনো প্রশ্ন নাই। জুলাইয়ের প্রত্যয় হচ্ছে গণতন্ত্র, জবাবদিহিতা এবং এই আইনের শাসনের প্রতি অকুণ্ঠ জনসমর্থন। আমাদের চোখের সামনে দেখছি লক্ষ লক্ষ মানুষ বলেছেন যে দেশটা তোমার বাপের নয়, কারণ আওয়ামী লীগের তৎকালীন নেতৃত্ব দেশটাকে বাপেরই মনে করেছিল। 3বার যদি তারা এইভাবে নির্বাচন না করতো এবং এইভাবে যদি লুণ্ঠনের মধ্যে না যেত, তাহলে কিন্তু এই রকম ভাবে সকল মানুষ এইভাবে জড়ো হতো। আপনি মনে করেন এটা খুবই স্বতঃস্ফূর্ত আন্দোলন? অবশ্যই একটি পর্যায়ে মানুষ সেখানে নেমেছে, এবং কোনোভাবেই আমি মনে করি না যে এটা শুধুমাত্র ছাত্রদের একটা কোটা বিরোধী আন্দোলন। কোটা বিরোধী আন্দোলন 36 দিনে গিয়ে দানা বেঁধেছে, কিন্তু এইটার অনেক দিন ধরে তৈরি হয়েছে। এবং আপনি যে প্রশ্নটি আপনি বললেন, আমি শুধু এনসিপিকে কি মনে করি? অবশ্যই মনে করি না। এটা তো যে কেউই মনে করবে না, যারা আমরা তখন জীবিত ছিলাম। কারণ আমরা 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ যে অসাম্প্রদায়িক গান শুনেছি, নিজের চোখে এবং কানে আমি দেখেছি লক্ষ লক্ষ মানুষের। এই গান কি জামায়াত ইসলামীর গান? ধনধান্যে পুষ্পে ভরা এই গান তো আমাদের গান, সকলের গান। এবং এই মুক্তির ও মন্দির ও সোপান্তলে আমরা শুনি না কেন এনসিপির কণ্ঠে? আমরা ছাত্রীদের পোশাক নিয়ে বিতর্ক দেখি কেন আমরা তাদেরকে মধ্যে এত খণ্ড বিখণ্ড হতে দেখছি? কারণ তারা ওই জায়গাটিতে আর নেই, এবং সেটা তাদের ব্যাপার, তারা কিভাবে কি করবে। কিন্তু ওই আন্দোলনটি বাংলাদেশকে আমূল নাড়িয়ে দিয়েছে, এবং সেই নাড়ানোর থেকে আমরা যেইটুকু ইতিবাচক ফল পেতে পারতাম, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে আবার পুরো উল্টা দিকে দৌড় দিয়েছে। তারা মুখে বলেছে ভারতের বিরোধিতার কথা, তারা পাকিস্তান প্রীতির কথা সামনে এনেছে, কিন্তু নিজেদের মতো করে ওই ডিপ স্টেটের নানান রকম স্বার্থ তারা রক্ষা করেছে। আপনি দেখুন যে এই উপদেষ্টারা কেউই গণ অভ্যুত্থানের সাথে সরাসরি জড়িত ছিল না, একজন তো ফুটবল খেলছিলেন। আমরা তাহলে এর পাশাপাশি আরেকটা যুযুকে খুঁজে বের করি। গতকালকে মানে সংসদ খুবই ভাইব্রেন্ট ছিল,
খুবই মানে গতকাল এবং আজকে পর্যন্ত সংসদ খুবই উত্তপ্ত। সেই উত্তাপের ভেতরে আন্দালিব রহমান পার্থের কতগুলো বক্তব্য চারদিকে ঘুরে বেড়াচ্ছে। যেহেতু আমরা সংসদের বাইরে থাকি, বাইরে থেকে দেখি, যেহেতু আমরা একজন সংসদ সদস্যকে পেয়েছি এখানে, আমরা খুবই খুশি। তার কাছে জানতে চাইব, আন্দালিব রহমান অনেকগুলো বক্তব্য বলেছে। একটা হচ্ছে যে সংবিধান ছুঁড়ে ফেলার ক্ষেত্রে উনি বলেছেন যে সংবিধান মনে করিয়ে দেয় যে এটা ৭১-এর পরাজয়ের দলিল। এখন এই যে আপনারা ৭২-এর, আমার এটার সাথে একটু যুক্ত করে দিই যে ৭২-এর সংবিধান যে ছুঁড়ে ফেলা, আসলে ৭২-এর সংবিধানকে আদৌ এক্সিস্ট করে যে ছুঁড়ে ফেলা হবে? আর আপনারা কি আন্দালিব রহমান পার্থ এই বক্তব্যের সাথে একমত কিনা? আসলে দেখেন, কিছু কিছু জায়গায় পলিটিক্যাল বক্তব্য থাকে, কিছু কনস্টিটিউশনাল বক্তব্য থাকে। আন্দালিব রহমান, আপনার বাংলাদেশের রাজনীতিটা হচ্ছে এরকম যে আমার পক্ষে থাকে তার বিরুদ্ধে আমি বলি না, যে আমার বিপক্ষে থাকে এগেইন পলিটিক্যাল স্টেটমেন্ট আমাকে দিতে হয়। হয়তো সরকারি দল চাইলো যে নিজে না বলে, যেহেতু দীর্ঘদিন জোটসঙ্গী ছিল, একটু আন্দালিব রহমান পার্থকে দিয়ে জামাতকে হিট করি। দ্য ইস্যু ইজ পলিটিক্যাল। ইটস নট লাইক দ্যাট উনি কয়েকদিন আগেই আবার উনি একটা বক্তব্যের বিপরীত বক্তব্য আমরা সোশ্যাল মিডিয়াও দেখতেছি যে এই সংবিধানের আসলে কোনো নাই, এটাকে চেঞ্জ করতে হবে, এই সেই। আবার এখন উনি প্রয়োজনে, সো এই জন্য আমরা হাসনাত আব্দুল্লাহ বলছি ইউ আর অ্যান অপরচুনিস্ট। যদি আপনি কম্প্রোমাইজ অ্যান্ড কমপ্রোমিসড দুইটাই আছেন আপনার ভিতরে। সম্ভবত হান্নান মাসুদকে মানে রেসপন্স করেছেন না, জেনজির যে হান্নান মাসুদ ওটা করছে না, পরে উনি বলেছেন, উনি তো ওনার বক্তব্যে বলেছেন, তিনজনের বক্তব্য আমি তো ছিলাম ওখানে। হান্নান এটাকে তখন আবার কাউন্টার দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ, বলেছেন যে আপনি তো এই কথা বলেছেন, আপনি এটা বলেছেন, এখন পজিশনের কারণে আপনি চেঞ্জ করতেছেন। তো বাংলাদেশের রাজনীতিবিদদের ক্যারেক্টার আমরা এই জন্য বিশ্বাস করতে পারি না, বিকজ তার অবস্থান রীতিমত সিচুয়েশনের বাদে বাংলাদেশের রাজনীতিবিদ। আমি বলি ডেফিনেটলি যদি আমি হই, আমরা এই জন্য তো বিশ্বাসটা হারিয়ে ফেলেছি। সাধারণীকরণ করলে কিন্তু বিপদ তৈরি হবে। সমস্যা নেই, আমি যদি এটার মধ্যে পড়ি, আমি তো বলছি আমি বাই প্রিন্সিপালস, আমার প্রিন্সিপাল আমি ভায়োলেট করলে তো আমি অবশ্যই সরি বলতে হবে যে আমি এটা রং করেছি। এই কালচারটা ডেভেলপ না করলে কি সেটা নতুন রাজনীতি করতে আসছি আমরা। তো সেই জায়গা থেকে পজিশন চেঞ্জ হয়ে যায়, অবস্থান চেঞ্জ হয়ে যায়, বয়ানও চেঞ্জ হয়ে যায়। তো দিস ইজ দ্য পলিটিক্স অফ বয়ান। আপনি যে বলতেছেন মুক্তিযোদ্ধার পক্ষে বিপক্ষে, বিএনপি মুক্তিযোদ্ধার পক্ষে হচ্ছে, তাহলে আগে বিপক্ষে ছিল আপনার প্রশ্ন অনুযায়ী। মুক্তিযোদ্ধার পক্ষে আর মুক্তিযোদ্ধা প্রথম দিন আসিয়া স্বাধীনতার ঘোষক, আপনি স্বাধীনতার ঘোষক, এখন ওনাকেই জিজ্ঞেস করে যে এখন স্বাধীনতার ঘোষক কে, উনি উত্তর করবে কোনটা আমি জানি না। যদি উনি ট্রুলি যদি মনে করেন যে স্বাধীনতা চেতনে বিশ্বাসী ওনারা, যদি যেই ডেফিনেশন বাংলাদেশে আছে, তাহলে উনি সেটা বলবেন, আমি কোশ্চেনটা উনি শুনতে চাই, তাহলে তো একটু সহজ হবে আর কি। তারপরে ওনার একটা ব্যাখ্যা আমাকে যেতে হবে, 1940 সালের ব্যাখ্যা। আমরা বাংলাদেশের সবচেয়ে অসাম্প্রদায়িক, যদি ইন দ্য ডেফিনেশন অফ লিবারেলিজম, যারা লিবারেল অথবা লিবারেল লেফট আন্ডারস্ট্যান্ডিং থেকে যদি আমরা স্কুল থট অফ দেখি, তাহলে আমরা ধরলাম কাজী নজরুলের উপরে কেউ নাই। কাজী নজরুল ইসলাম হিন্দুকে বিয়ে করেছেন, উনি দেখেছেন যে কলকাতায় প্রচণ্ড রকম মারামারি, এইরকম মারা কাটা মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে এসে বরং বেটার হলো একটা কীভাবে কনক্লুশন করা যায়, একটা অ্যাকোমোলেট করা যায়, এসিমিলেশন করা যায়। জিন্নাকে বলা হয়তো নাকি মানে কি বলে হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক, সেই আবার সাম্প্রদায়িক হয়ে গেলো কীভাবে। এবং আমার কাছে মনে হচ্ছে ওনার ব্যাখ্যা অনুযায়ী যে 71-এর যুদ্ধটা ইসলামের বিপক্ষে ছিল অথবা হুজুরদের বিপক্ষে ছিল। আচ্ছা, তাহলে ওখানে এই সময় ক্ষমতা, তাহলে আমি বুঝি তাহলে ক্ষমতায় কারা ছিল? ক্ষমতা ওই সময় যারা ছিল, যে এলিট তন্ত্রটা ছিল, আপনার ভুট্টু ধরে নিয়ে গিয়ে যারা এটা মানে প্রপাগেট করেছে, অথবা যে আর্মিরা ছিল, যারা নিয়াজিরা ছিল, তারাই তো আমাদেরকে হত্যা করেছে, আমরা খান সেনা বলি যারাই। তাহলে এদের বিরুদ্ধে না বললে কেন পাকিস্তানকে একটা, বা পাকিস্তান একটা সিম্বল অফ ইসলাম, সামথিং লাইক দ্যাট, ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, দ্যাট ইজ দ্য ইস্যুস, অর দ্য কজ অফ দ্য মানে ক্রিয়েশন অফ দ্য পাকিস্তান দি ইস্যুস। আপনি কাকে কাউন্টার করতেছেন, দ্যাটস দ্য ইস্যুস। আমি ভাই খুব স্পষ্ট করে বলি, বাংলাদেশে আমি তো বামধারা রাজনীতি নিয়ে আলহামদুলিল্লাহ পড়াশোনা করেছি। দ্য প্রবলেম ইজ দ্য সেন্টিমেন্টাল। যখন আপনি ডিরেক্টলি কোনো ধর্মকে হিট করবেন, তখন আপনি এখানে কিন্তু আইসোলেট হয়ে যান। মানুষ ধর্ম ভালোবাসেন, এই জন্য ভাষা ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান, ধর্ম কর্ম সমাজতন্ত্র। খেয়াল করে দেখবেন যে খুবই পালপাবল মানে ওনার আন্ডারস্ট্যান্ডিং থেকে এক্স্যাক্টলি, মানে বাংলাদেশের কিছু পলিটিক্সের ব্যাপার দেখবেন আপনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বললেন, তাই নাকি? শেখ মুজিব সাহেবের কথা, ওনার বই পড়লে তো উনি নিজেই তো কমিউনালিস্ট ছিলেন, উনি তো হিন্দুর সাথে মারামারি করছেন, প্রথম জেলখানায় গেছেন, ওইটাকে ওই দৃষ্টিকোণ থেকে দেখবেন। তাহলে উনি আবার আজাদির বই পড়তেন, দৈনিক আজাদি পড়তেন, আবার শিফটিং হলো। তাহলে মানুষ কনটেক্সচুয়ালি চেঞ্জ হয়। তার মানে আপনি কোনো জিনিসকে পার্মানেন্ট ডেফিনেশন দিয়ে রাখতে পারবেন না। তারপরে পলিটিক্যাল সিচুয়েশন আপনাকে বিভিন্ন কজের সাথে করে। এই জন্য পলিটিশিয়ান না হয় প্র্যাগমেটিজম বিশ্বাস করে, যে আমাকে কোনটা এখন স্বার্থ রক্ষা হবে, আমার পার্টির স্বার্থ রক্ষা হবে। যেমন আপনার 1/11 পরে যদি খালেদা জিয়া বলতো যে ঠিক আছে আমি
সেনাবাহিনীটাকে বৈধ করে দেবো, উনি বলছেন আমি ক্ষমতা আসতে পারতাম। তার মানে প্র্যাগমেটিজমের জায়গায় শেখ হাসিনা বলছেন আমার পাওয়ার দরকার, সো আই হ্যাভ টু টেক ইট। সো উনি যেভাবে একটা ইডিওলজিক্যালি ব্যাখ্যা করেন বাংলাদেশের পার্সপেক্টিভে যে কোয়াইট ডিফারেন্ট। উনি যে বাঙালি ন্যাশনালিজম থেকে মূলত সেকুলারিজম আসছে, বাংলাদেশে যে সেকুলারিজম আসছেন সেটা বাঙালি ন্যাশনালিজমের পক্ষ থেকে আসছেন। এটা হচ্ছে ন্যাশনালিজম অনেক ধারার মধ্যে একটা ধারা হলো যে আপনার হচ্ছে বেঙ্গলি ন্যাশনালিজম। সিরাজুল ইসলাম সাহেব লিখেছেন, আমাদের সালাউদ্দিন সাহেব প্রফেসর লিখেছেন আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিখ্যাত বেঙ্গলি ন্যাশনালিজম। তাহলে বাঙালি আইডেন্টিটি বেসড যে রাজনীতি সেটাকে বাঙালি ন্যাশনালিজম। বাঙালি আইডেন্টিটির রুট যদি আপনি বলেন ধর্মলেস, আপনি যদি ডেবিট, আমি তো হিস্টোরিক্যাল আলোচনা দিতে পারবো, আমি বলি তাহলে আপনি যদি বলেন যে একটা ধর্ম মূল্যবোধ সম্পন্ন রাষ্ট্র, তাহলে সেটার একটা ব্যাখ্যা। এবং এইটার ব্যাখ্যা উনি যে বলতেছেন শেখ মুজিবুর রহমান সাহেব জিনিস আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি একাডেমিক ব্যাখ্যা দিচ্ছেন। যেমন ধরেন আমি যদি বলি যে সেকুলারিজম বোঝার জন্য লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন যদি আমি বলি, তাহলে এটা কি সেকুলারিজম নয়? এই ব্যাখ্যা এটা আসবে লাকুম লিকুম দিকে কি তুমি আমারটা পালন করো না, আমি তোমারটা পালন করবো না, দ্যাটস দ্য ইস্যুস। এটা কনটেক্সটটা কি, এই কনটেক্সটটা আমি বলি। আপনি ধরেন সেকুলারিজমের সর্বপ্রথম ব্যাখ্যাটা কে দেয়? আমি বলি শেখ মুজিবুর রহমান যখন দেখলেন সেকুলারিজম নিষিদ্ধ করলো, তখন ওনারা প্রথম ধরে নিয়ে আসলো হচ্ছে আমাদের মাসিক মদিনা মহিউদ্দিন খানের বাপরে। ওনার বাপ লিখছে যে পত্রিকা মদিনা, সেটা ওনার বাপ আবার পড়তো, কি বলে আপনার শেখ কি ওনার নাম ভুলে গেলাম। বলছে কিরে আমার পত্রিকা বন্ধ করেছে, বলেছে ধর্মের নামে করে এটা সাম্প্রদায়িকতা বন্ধ করে দাও, বাট সবগুলো সাম্প্রদায়িকতা। তখন উনি আবার বলছে যে সব ধর্ম স্বভাবে পালন করুন। হি হ্যাজ গিভেন অ্যানাদার ডেফিনিশন অফ সেকুলারিজম। তার মানে সেকুলারিজম যদি আপনি সেকুলারিজম ইজ কনটেক্সট ইজ ফ্রম দ্য ওয়েস্টার্ন কনটেক্সট, এবং এটা ফ্রেঞ্চ থেকে এসেছে। আপনার সেকুলারিজম আমরা যে কান্ট বডি লিবারালিজম, সো ডিক্টো কখনো হয় না। আমাদের বিষয়টা হচ্ছে আমরা যেভাবে জেনারেলাইজ করে আপনি সেকুলারিজমকে বাংলাদেশে, সুতরাং বাংলাদেশের ন্যাশনালিজম ইজ নট এই জন্য কমিউনালিজমকে যেভাবে হিট করা। আমার কোশ্চেনটা হচ্ছে সাম্প্রদায়িকতা শুধুমাত্র বাঙালি মুসলমানরাই করে, হিন্দুরা বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা করে না। এই যে আপনি হিন্দু মুসলিম বৌদ্ধ ঐক্য জোট, দিস ইজ কমিউনালিজম আমি বলবো। অফকোর্স এটা যখন আপনি ধর্মের নামে কোনো প্রতিষ্ঠান করবেন, সেটাই একটা কমিউনাল অ্যাপ্রোচের জায়গা থেকেই যায়, কারণ আপনার আইডেন্টিটি অ্যাপ্রোচের জায়গা থেকে যায়। এটা একদম ভালো বলেছেন ডক্টর আতিক মুজিব। আমরা একটা ছোট্ট বিরতির আগে মাহবুব আজিজের কাছ থেকে কিছু ছোট্ট রেসপন্স শুনতে চাই। আচ্ছা, বিষয়টাতে এতক্ষণ বললেন, এখন ছোট্ট রেসপন্স কেন করলেন? আমরা ফেরত আসবো আবার, কারণ আপনি দেখেন উনি যা বললেন এটা তো খুবই। আমরা একটা ছোট্ট বিরতি নিব, তারপর আবার ফেরত। আপনি মওদুদী সাহেবের কথা মনে আছে আপনাদের? হ্যাঁ, উনি তো জামাতে ইসলামীর মূল চিন্তক। তো উনি কি বলেছিলেন যে গণতন্ত্র কাদের আইন, এবং গণতন্ত্র আল্লাহর সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে, এই জন্য নির্বাচনের বিরোধিতা করেছিলেন। কিন্তু এনসিপি তো মনে হয় মওদুদী দর্শনে বিশ্বাসী না। আসবো আমরা তো যাচ্ছি সাম্প্রদায়িকতা নিয়ে আলাপ করলেন, এতক্ষণ তো এনসিপি নিয়ে একটা প্রশ্ন করেন নাই। আমরা তো আসছি যে কি করে ধর্মনিরপেক্ষতা বাংলাদেশের সংবিধানে এলো, এবং সেই জায়গায় ধর্মভিত্তিক রাষ্ট্রগুলোর পরিণতি কি হয় সেটা আমাদের আলোচনার বিষয়। কি কারণে ধর্মনিরপেক্ষতাটা জরুরি? পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, ইরাক, লিবিয়া, ইয়েমেন, কি পরিণতি আপনি দেখতে পান? বাংলাদেশকে ওই কাতারে আমরা দেখতে চাই? এগুলো কি ধর্মভিত্তিক রাষ্ট্র? আমার মনে হয় যে একটু বড় হবে মনে হয় আপনার আলাপ। আমরা একটা ছোট্ট বিরতি নিই। অবশ্যই ডানপন্থার। এটা কি ধর্মভিত্তিক রাষ্ট্র? অবশ্যই। ধর্মভিত্তিক রাষ্ট্র মানে কি? আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফেরত আসছি। অবশ্যই আমি এটার ব্যাখ্যা দেব। সম্মানিত দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন, আমরা ফিরে আসবো আবার। ফিরে এলাম আবার। চলো মানে আমাদের আলোচনা খুবই জমে উঠেছে, এবং মাহবুব আজিজ কতগুলো বিষয় নিয়ে কথা বলছিলেন, যদিও আমরা তাকে থামিয়ে দিয়েছিলাম। আজিজ ভাই, আসলে আমি যেটা বলছিলাম কি, দেখুন, দক্ষিণ পন্থা, ডানপন্থা, সাম্প্রদায়িক রাষ্ট্র, ধর্মভিত্তিক রাষ্ট্র, যেই নামেই বলি না কেন, সোজা কথা, ধর্মাশ্রয়ী যেই রাষ্ট্রগুলো, তাদের পরিণতি কি আমরা দেখতে পাই। আপনি আবুল আলা মওদুদীকে টেনে কথা বলছেন। হ্যাঁ, সেটা তো হলোই। যে জামাত যে তাগুদি আইনের কথা বলেছে, এবং জামাতের যে মুনাফিক, এটা সব পরিচিত, এটা তো নতুন করে বলবার কিছু নাই। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই ব্যর্থ রাষ্ট্রগুলো, যেমন অন্তত পাকিস্তানের কথাই যদি ধরুন, পাকিস্তান গত 70 বছরে কোনো গণতন্ত্রের কোনো চর্চা কেন হলো না? এবং তারা যে ধর্মর নামে, আমাদের বাংলা ভাষা হিন্দুর ভাষা, সেখানে উর্দু দিয়ে এটাকে সহি করতে হবে, তার আমাদের এই ভাষা নিয়ে তারা কত কিছু করেছে। এবং শামসুর রহমান তখন কবিতা লিখেছেন, তোমার মুখের দিকে এখন যায় না তাকানো, বর্ণমালা আমার দক্ষিণী বর্ণমালা, তোমাকে ঘিরে এখন খিস্তি খেউরের পৌষ মাস। আমরা কিন্তু এই খিস্তি খেউর 18 মাসে দেখেছি কাকে বলে। যে ভাষায় রাজনৈতিক মঞ্চে কথা বলা হয়েছে, এটা আমাদের অভিজ্ঞতায় খুব বেশি ছিল না, যে আমরা এখন উচ্চারণই করতে পারবো না। এবং এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু সব আমাদের মনে করিয়ে দেয় 60 দশকের কথা, যেই আমাদের যে বিকাশ, যেই বিকাশ আমাদের মুক্তিযুদ্ধ পর্যন্ত নিয়ে গিয়েছিল।
কাজে আমাদের এই যে 18 মাস যে গণ অভ্যুত্থানের পর্ব, যে গণ অভ্যুত্থানের চেতনার সাথে কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকারের এই কার্যক্রমগুলোকে আমরা মিলাতে পারি না। এবং সেই জায়গায় আমরা যখন দেখতে পারি যে আমাদের তরুণ বন্ধুরা বলছেন যে সাম্প্রদায়িকতার পক্ষে বলছেন কিংবা ধর্মভিত্তিক রাষ্ট্রের জন্য বলছেন, তখন এটা আমার জন্য একটু বুঝতে অসুবিধা হয় যে এই আলাপগুলো কেন। আমরা যখন একটা রাজনৈতিক, হ্যাঁ ধর্মভিত্তিক রাজনীতি তো কেউ করবে না তা কিন্তু বলছি না আমি, শরিয়া আইনও কেউ চাইতে পারে, কিন্তু বলে কয়ে সেটা চাইতে হবে। এবং জামাতের মতো নয় যে আপনি যখন যুক্তরাষ্ট্রের সাথে আলাপ করতে যাবেন তখন বলবেন যে আমরা এখন মানবাধিকার প্রেমী হয়ে গেছি, কিন্তু যখন আবার আপনি ইসলামিক আন্দোলনের সঙ্গে জোট করতে যাবেন, ইসলামিক আন্দোলনকে বলবেন আমরা শরিয়া আইন করব না, কিন্তু আবার যখন আপনি ভোটে যাবেন মানুষকে বলবেন আমরা কিন্তু সৎলোকের। ইরানের অ্যাম্বাসেডর তো খুবই মন খারাপ করেছেন যে বাংলাদেশ এবং সরকারি দল বিরোধী দল যেভাবে ইরানের যে আমেরিকান আগ্রাসন সেইটার যেভাবে রেসপন্স করেছে। এখন আমার কথাটা হচ্ছে কি, ধরুন যেটা আমি বারবার বলি যে গিভেন যেটা, সেটা নিয়ে তো আমার এখানে বিতর্ক করবার কিছু নাই। আমি পুরুষ, আমি এটা জন্মগতভাবে পেয়েছি, এটা আমি নিজে বাছাই করিনি। আমি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি, আমি নিজে বাছাই করিনি। এটার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার আমার কিছু নাই। এটার জন্য কিতাব পুস্তক ডক্টরেট এনে আমার কোনো দরকার নাই। আমি এমনি শ্রেষ্ঠ, কারণ আমি এটা বাপ মার কাছ থেকে পেয়েছি। এর বিপক্ষে বলে আমি এই সমাজে থাকতে পারবো না, সোজা কথা। মানলে মানলাম, না মানলে না মানলাম। আপনি কথাটা ক্লিয়ার। এখন আসুন, আপনি বললেন যে সঙ্গীত নিয়ে কি প্রশ্নটা ছিল? প্রশ্নটা হচ্ছে যে মানে সংস্কৃতি মন্ত্রী আজকে একটা কথা বলেছেন যে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সঙ্গীত শিক্ষা চালু করার মানে চালু করবে সরকার। এই সংস্কৃতি মন্ত্রীর কথা নিয়ে কিন্তু আমি খুব আতান্তরে পড়ে গেছি, কারণ উনি আমাদের আগের যে সংস্কৃতি উপদেষ্টা, যিনি একজন ধর্ম বিশারদ, মুক্তিযুদ্ধ বিশারদ এবং আরো বহু বিদ্যায় পারদর্শী, তিনি অস্ট্রেলিয়ায় বসে কয়েকটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। এটাই তার গণ অভ্যুত্থানের চরম ত্যাগ। এবং তার স্ত্রী মুক্তিযুদ্ধের ভিত্তিক নাকি যে আমাদের বঙ্গবন্ধুর স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন, তখন তিনি ভারতীয় আধিপত্য চরিত্রে, হ্যাঁ কিসে আছে, যাই হোক, এটা নিয়ে অনেক কথাবার্তা শুনি। এটা তখন ব্যক্তিগত হয়ে যায়। কিন্তু আবার কে কোন কার সাথে ছবি তুলেছে এটা নিয়েও জেলে যায়। শাহরিয়ার কবির কেন জেলে আছেন বলেন তো? এই প্রশ্নের উত্তর কে দেবে? উনি যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে তিনি গবেষণা করেছিলেন, এই হচ্ছে তার অপরাধ। 256 জন সাংবাদিকের নামে হত্যা মামলা হয়েছে। ভাই, আপনি পেশাগত অসততা করেছেন, সে অসততার মামলা হবে। আপনি সাকিব আল হাসান কি কানাডা থেকে বন্দুক দিয়ে শ্যামলীতে পুলিশ এই লোক মেরেছিল? এর সাথে আরো একটা জিনিস যুক্ত করে দেই, মানে তারপরে আপনি কি সংসদে এগুলো নিয়ে কোনো আলোচনা শুনেছেন? সংসদে আমরা খালি শুনতে পাচ্ছি কে কতদিন ক্ষমতায় থাকবে। এর সাথে আরেকটা জিনিস মনে হয় আপনার জন্য সুবিধা হবে আলোচনাটা করতে, তারপরে আমরা আতিক মুজাহিদের কাছে যাব। সেটা হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়ের কমিটিতে রাখতে হবে মাদ্রাসা শিক্ষক, নীতিমালা মানে জারি করা হয়েছে। এইটা আসলে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের নীতিমালায় আপনাদের মাদ্রাসা শিক্ষক রাখবেন, এদিকে আবার প্রাথমিক বিদ্যালয় থেকে সঙ্গীত শেখানো শুরু করবেন, এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিদ্যালয়ে সঙ্গীত শেখানোর বিরুদ্ধে বিরাট রকম সব মিছিল হয়েছে। তো এই ব্যাপারে আপনি যদি ছোট্ট করে একটা রেসপন্স করতে, আমরা এসে যাব। আসলে তার পরিষ্কার অবস্থানটা নিতে পারছে না, না ঘরগা না ঘাটকা, কারণ নির্বাচনের আগে মুক্তিযুদ্ধের পক্ষে তাদেরকে দাঁড়িয়েছে, যেহেতু আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করত, কিন্তু মুক্তিযুদ্ধ তো কোনো দলের সম্পত্তি নয়। এইটা যখন মানুষ যখন বারবার এই জিনিসটাকে অ্যাড্রেস করছিল, তখনই কিন্তু বিএনপি পরিষ্কারভাবে দাঁড়ালো। এবং আওয়ামী বয়ান বলে যে কথাটি বলা হয় সেটাও কিন্তু ঠিক নয়, কারণ মুক্তিযুদ্ধের দলিলপত্র জিয়াউর রহমানের সময় 15 খণ্ড লেখা হয় এবং প্রকাশিত হয়। তারপরে আপনি এই যে সরকারের যে সংস্কৃতি মন্ত্রী, উনি কিন্তু বৈশাখী যে মঙ্গল শোভাযাত্রা, প্রথমে বললেন যে এটা অপ্রয়োজনীয় বিতর্ক, এটা কিন্তু যে আগের উপদেষ্টা, এটা ওই যে তার সেই বিদ্যার পাথারি বিদ্যার মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক ইত্যাদি অনেক কিছুই তার, ওগুলো তো আরো বড় আলাপ, ওই দিন ওইটা আমরা একটু পরে ওই আলাপের দিকে যাই। কিন্তু আপনি যেটা বললেন যে এইটা আমরা আসলে ঠিক বুঝতে পারছি না যে বর্তমান সরকার ঠিক সুস্পষ্টভাবে কোন কোন ক্ষেত্রে অবস্থান নিচ্ছেন। কারণ তারা যখন খলিলুর রহমান সম্পর্কে এত আপত্তি জানালেন, তারা চট করে তাকে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে ফেললেন। সম্ভবত ডিপ স্টেট আছে। আবার যখন তারা এত স্পষ্ট অবস্থান নিচ্ছেন আপনার গান বাজনার পক্ষে, আবার দেখি তারা মঙ্গল শোভাযাত্রা শব্দটি কিন্তু আর রাখেনি, তারা চলে গেছেন বৈশাখী শোভাযাত্রা। এই অপ্রয়োজনীয় বিতর্কগুলো কেন?
জামাতের এই ভয়ে প্রশ্ন আমরা এখন একটু যাব ডক্টর আতিক মুজাহিদের কাছে। আতিক মুজাহিদ, আমার একই প্রশ্ন যে ধরেন সঙ্গীত শিক্ষা চালু করবে, ভালো কথা, আবার বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ের কমিটিতে মাদ্রাসা শিক্ষক দিবে, আবার এখানে খুব পরিষ্কার না যে মাদ্রাসা শিক্ষা তো অনেকগুলো পদ্ধতি আছে। কমিটি দিবে না শিক্ষক দিবে? কমিটিতে, মানে কমিটিতে সদস্য দিবে। প্রাথমিক শিক্ষা তো সরকারি না? হ্যাঁ, কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের কমিটি তৈরি হয়, এটা বেসরকারিভাবে তৈরি হয়। প্রাথমিক বিদ্যালয়ের যে কমিটি তৈরি হয় এবং মাদ্রাসা শিক্ষক সেই কমিটির দুজন করে মেম্বার থাকবে, কিন্তু এটা পরিষ্কার করে না যে কোন মাদ্রাসা শিক্ষক, কওমি না আলিয়া না, মানে এই ব্যাপারগুলো পরিষ্কার করে না। কিন্তু আবার এদিকে সঙ্গীত শেখানো হবে, আবার গত সরকারের সময় সঙ্গীত নিয়ে বড় রকমের বিরোধিতা চলেছে। সব মিলায় আপনি তো এখন সংসদ এবং সরকারকে আমি আসলে অ্যাকুরেট জানি না। আসলে যদি বলতেছে মাদ্রাসা থেকে শিক্ষক দিবে তাহলে ডিফারেন্ট কেস। যেমন যদি শিক্ষক দেওয়ার কথা বলে, সেটা আমি যেটুকু বুঝি সেটা হলো ওনারা কওমি মাদ্রাসার ছেলেগুলাকে দিয়ে ওখানে যেহেতু মান দিয়েছে ওনাদেরকে প্রাথমিক শিক্ষার ধর্মীয় শিক্ষক হিসেবে অ্যাপয়েন্টেডের কথা হতে পারে, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং। আর যদি আমি যেটা জানি না, কমিটি যেহেতু সরকারি স্কুলে কোনো কমিটি হয় না আমার জানা মতে, প্রাথমিক সরকারি কমিটি হয়, এখন হয় কি? হ্যাঁ, এখন হয়, সবসময়। এটা নিয়ে তো আগে একটা বিতর্ক হলো যেমন যে মানে এই কমিটির যিনি প্রধান হবেন উনি গ্রাজুয়েট হবেন কি হবেন না। বেসরকারি গুলাতে সবসময় কমিটি হয়, সরকারি স্কুলে কমিটি হয় আমার জানা নাই। প্রাইমারি স্কুলে সবসময় আমার জানা নাই, হয়তো এটা আওয়ামী লীগ সরকারের সময় ধরেন স্থানীয় যিনি আওয়ামী নেতা থাকতেন উনি হচ্ছেন যে সভাপতি হয়ে বসতেন এবং ওনার সব কিছু চলতো এরকম আর কি। তো এইটাকে এখন আর কি সরকার বলেছে গ্রাজুয়েট হতে হবে, মানে তার আমার এই বিষয়ে জানা নাই, সে বিষয়ে মন্তব্য করার মতো বেশ বড় কমিটি হয়। আচ্ছা, এখন হচ্ছে যে গান বাজনা অনেকগুলো সাবজেক্ট বাংলাদেশে দেখলাম, শারীরিক বিদ্যা, ধর্ম শিক্ষা, এডিশনাল অনেক সাবজেক্ট, সবগুলো ওপেন থাকা উচিত। ইউ চুজ হোয়াট এভার ইউ ওয়ান্ট, অ্যাটলিস্ট এই পর্যন্ত লিবারেল হওয়া উচিত। যে আমার গান শিখতে ইচ্ছা শিখবে, যে ধর্ম শিখতে শিখবে, আপনি কোনোটাই বাধা দিতে পারবেন না। গান ধর্ম দুটোই শেখা যেতে পারে। এক্স্যাক্টলি, দ্যাট শুড বি দ্য অ্যাপ্রোচ। আমাদের লোক কি হবে, এক্সপ্লোর হবে, মেধার যোগ্যতা বাড়াবে। গানের তো শুধুমাত্র কোনো একটা ডেফিনেশন না, গানের তো অনেক ডেফিনেশন আছে। নজরুল, দেশি সঙ্গীত আছে, বিদেশি সঙ্গীত আছে, আমার এলাকায় ভাওয়াইয়া সঙ্গীত আছে, এটা খুবই ভাটিয়ালি গান আছে, মুর্শিদি গান আছে। ওস্তাদ আলাউদ্দিন খাঁর বাড়িতে তার জন্মমৃত্যু তো আমি বলি ওরস হয় রীতিমতো। আমি কিন্তু ওই যে আপনি বলছেন সিভিলাইজেশন যে কোয়েশ্চেন, আমরা যখন বলি বাঙালি মুসলমান যে সিভিলাইজেশন বলি, তাহলে সবাইকে অ্যাকোমোডেট করছে। এখানে জারি গান, মুর্শিদি গান, খানকা, মাজার, ইসলামিস্ট, পীর, সুফি সব আছে। দ্যাট যদি আপনি এইভাবে করেন, এখানকার মাটির জিনিসটা যদি নেন তাহলে ইটস ওকে। মাটির জিনিসের সাথে মিলায় আপনি করেন রাষ্ট্র সিস্টেমে যেটা শিক্ষা দিতে হয়। এখন ওটা নিয়ে আমার ডিবেট আছে এডুকেশন নিয়ে, এডুকেশন সিস্টেম কেমন হবে, একদিন যদি ডাকেন কথা বলবো যে কেমন হওয়া উচিত। আরেকটা যেন কি বিষয়ে আপনি কথা বলতেছেন, সেটা হচ্ছে যে এখানে মাদ্রাসা ইস্যু না, ইস্যুটা হচ্ছে যদি ব্যালেন্স করার জন্য যেই যোগ্যতা কিছু ক্রাইটেরিয়া ফিক্সড করে দেওয়া উচিত, যে কোনো একটা জিনিস খাওয়ার জন্য একটা ক্রাইটেরিয়া ফিক্সড হবে, সেই অনুযায়ী মানুষ অ্যাপয়েন্টমেন্ট হবে। তো এই জিনিসটা জেনে আমাকে কথা বলতে হবে। আর কোনো বিষয় থাকলে আমি একটু আমরা তাহলে এই পর্যন্তই রাখি। মানে অনেক অনেক ধন্যবাদ ডক্টর আতিক মুজাহিদ এবং মাহবুব আজিজ। আমরা এখন শেষ পর্যায়ে চলে এসেছি এবং আজকে অনেক একাডেমিক আলাপ হলো, উত্তপ্ত আলাপ হলো। আমরা সাম্প্রদায়িকতা বলতে কি বুঝি, আমরা শিক্ষা বলতে কি বুঝি, আমাদের জুজু কোথায় থাকে, ডিপ স্টেট কোথায় থাকে, এরকম সকল আলাপ নিয়ে আমরা যুক্ত হলাম। একটা দারুণ আলাপ হলো আমার মতে এবং অনেককেই একাডেমিকভাবে উৎসাহিত করবে এই আলাপ এবং এগুলো বোঝাপড়া তৈরি করার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ চলমানের সাথে থাকার জন্য এবং চলমান দেখতে থাকুন। আগামীকালও চলমান আবারও হাজির হবে। ধন্যবাদ সবাইকে আজকের মতো।